তোমার দেখাইতে চাও? তাহলে শেষে দেখাবো না। এখন আপাতত দেখার দরকার না। আচ্ছা, আমরা দেখো স্পেক নাপ, এই যে এগুলা সবসময় বই থেকে পড়বা, ঠিক আছে? ক বিভাগ, খ বিভাগে দেখো এখানে স্পেক নামে আজকে রেকর্ডে টিপ দিলাম, সমস্যা নাই। এই প্রশ্নগুলো আছে, মোটামুটি প্রশ্ন অনেকগুলাই। পাতার অন্তর্গঠন, স্পোর, এটাই নাকি অন্যটা? হ্যাঁ, পাতার অন্তর্গঠন, এই যে স্পোর নির্গমনে এয়ারগান মেকানিজম, স্প্যাগনোবায়োর বৈশিষ্ট্য, পার্থক্য, পরিবেশের গুরুত্ব। আচ্ছা, এগুলো তো চলে আসছে, স্বভাব বসতি, দৈহিক গঠন। গ বিভাগে মেইনলি হচ্ছে কি স্পোরোফাইট এর গঠন ও বিকাশ। স্পোরোফাইটের গঠন ও বিকাশ কিন্তু সবগুলো একই একই স্টাইল, সবগুলো একই স্টাইল। প্রোটোনেমা, পেরিস্টেম, রিটর সেল, কোলুমেলা, স্প্যাগনাম। আচ্ছা, এখন আমরা আমাদের সম্ভবত ওই যে অ্যান্থোসিরাস একটু বাকি ছিল না, ওই যে পরের পার্টটাতে। জৈবিক গুরুত্ব তো আমরা বইতে পড়ছি, বইয়ের একদম শেষে শেষে ওইটা পড়লে না। এর বাইরে যদি তোমরা, ওইটাই হলে এগুলা। এখন এর বাইরে যদি কেউ কোনো জিনিস আরো বেশি লিখতে চাও, তখন তুমি চাইলে এখান থেকে একটু কিছু হেডিং দিতে পারো, যে নিউট্রিয়েন্ট সাইক্লিং, সিম্বায়োটিক রিলেশনশিপ। মানে যদি চাও দুই একটা হেডিং যোগ করতে পারো ওটার ওটার সাথে। এটা দেখানোর তেমন ক্রিয়া নাই, সব না, দুই চারটা আর কি, কারণ ওখানে দেখলাম আমরা প্রায় 8-10টার মতো ওখানে হয়ে যায় ছোট ছোট করে। এরপরে ওখানে ইলেটার কি, এটা আহ ইয়াতে সরাসরি ওভাবে ডেফিনেশন নাই, শুধু আমরা জানি যে এটা একটা পানিগ্রাহী আর স্পোর নির্গমনে সহায়তা করে, এটুকু জানি। আর ওখানে তোমার এটা কি বলে, এটা আছে তোমার মার্কেনশিয়াতে। আমরা মার্কেনশিয়ার যখন স্পোরোফাইটের ছবি, ছবির ভিতরে কি বলে ক্যাপসুলের ছবির মধ্যে একটা লেবেলিং আছে যে ইলেচার, কিন্তু ওইভাবে আর একটু বেশি করে কি লেখা না, এই জন্য আমরা এটা এখান থেকে দেখবো। তাহলে ইলেটার কি দেখো, এটা কোথায় দেখা যায় ইলেটারটা? মার্কেনশিয়াতে দেখা যায়। হ্যাঁ, মার্কেনশিয়াতে দেখা যায়। আর আরেকটা জিনিস, তোমাদের এটা এখনো রেডি করি নাই, আজকে কলেজে একটু করছিলাম। এই যে দেখো, এই যে হায়ার ক্রিপ্টোগ্রামে, মানে ব্রায়োফাইটে, এটা কোনটা দিলাম? না, এটা না। আহ এট এ গ্লান্স ব্রায়োফাইট এখনো এটা পুরোপুরি করি নাই, মানে এটা মানে আপাতত একটা আউটলাইন নিলাম আর কি। আমরা ব্রায়োফাইটে তো এই কয়টাই পড়ছি, রিক্সিয়া, মার্কেনসিয়া, অ্যান্থোসেরস। এটা পিডিএফ করব, এটা এখনো ওয়ার্ড ফাইল আছে। স্পোরোকার্পাস, পিলিয়া, পোরেলা, আর হলো স্প্যাগনাম, এর বাইরে আর নাই। তা এগুলার এই যে কোনটা থ্যালাস কিরকম, স্পোরোফাইট কিরকম, ফুসিকা মানে কি ফুড, সিটা, ক্যাপসিউল, কোনটার আছে কোনটা, কোনটা আছে নাই, এটা। হ্যাঁ, কোনটার এই বৈশিষ্ট্যগুলো কোনটার আছে কোনটার নাই, এটা আমরা এখানে কি এই যে হানা বা যেটা আছে ওইভাবে লিখে, তাহলে এট এ গ্লান্স হইলে কি হবে, তাহলে পুরো ব্রায়োফাইটটার কি আছে কি নাই তুমি এট এ গ্লান্সে মাথার মধ্যে সেভ করতে পারবা, নচেত হইলে কিন্তু এটা ভেজাল বেঁধে যায়। যে অমুকের বলবা যে অমুকের আছে ফুট আছে, অমুকের সিটা নাই, তা দেখা যায় যে মাথার মধ্যে থাকবে না। ওই জন্য আমরা এই ব্রায়োফাইটটা যখন শেষ হয়ে যাবে, শেষ হইলে তখন আমরা এটা এখানে এট এ গ্লান্স আমরা রিভিশন দিব যে কার কি আছে কি নাই। শেষ হওয়ার পরে তো এটা মাত্র হেডিং করলাম, এখন আস্তে ধীরে দেখি এটা শেষ করবো আর কি, মানে এটা কমপ্লিট করব, এখন করিনি। আচ্ছা, এখন তাহলে দেখো, এই যে ইলেটর, ইলেটর কোথায় দেখা যায়? মার্কেনশিয়াতে দেখা যায়। এখন আমরা জানি যে স্পোরোজেনাস টিস্যু গুলো আছে। স্পোরোজেনাস টিস্যু হলো কোনটা, যেখান থেকে স্পোর মাতৃকোষ, হ্যাঁ স্পোর উৎপন্ন হয়, মানে কি স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়। আর এই স্পোর মাতৃকোষ থেকে পরবর্তী থেকে উৎপন্ন হবে স্পোর উৎপন্ন হবে। তাহলে স্পোরোজেনাস টিস্যু অর্ধেক, মানে ভালো হইবা না, মানে অজুহাত থাকবে, মানে রাইট টাইমে 3টা সময় দিলাম কি জন্য, এখানে তো 15 মিনিট সময় শেষ, পরের গুলো এখনো আসে নাই। তো বিকালে সময় দিলাম হলে একটু বেশি, বেশিক্ষণ পড়ানোর জন্য। যদি লেটে আসো তাহলে লাভ আছে কোনো?
তাহলে আবার এই যে দেখো স্পোরোজেনাস টিস্যু অর্ধেক, অর্ধেক কি হিসাবে কাজ করবে, স্পোর মাতৃকোষ হিসাবে কাজ করবে, অর্থাৎ এদের থেকে স্পোর উৎপন্ন হবে, ওই স্পোর টেট্রাড মিউসিস হবে, এরপর স্পোর টেট্রাড হবে। আর যে বাকি অর্ধেক আছে ওই অর্ধেক কোষগুলো কি হয়, দীর্ঘ স্থূল সর্পিলাকার। মানে বাকি যে কোষগুলো আছে না এরা কি করে, ওই যে কিছু যে পুষ্টি দরকার আছে না, এই যে স্পোর মাতৃকোষ স্পোর উৎপন্ন করবে, এদের কি পুষ্টি দ্রব্য লাগবে নাকি লাগবে না, কেউ পুষ্টি সাপ্লাই দিবে, আবার হলো স্পোর গুলো হওয়ার পরে একটা পর্যায়ে স্পোর গুলাকে চারদিকে কি ওই যে বিসরণ হওয়া লাগবে না, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া লাগবে না। তো এই কাজগুলো কারা করবে যদি সব কোষে যদি স্পোর মাতৃকোষ হিসাবে কাজ করে। এই জন্য স্পোরেনাস টিস্যুর কিছু কোষ কি করবে, অর্ধেকের মতো স্পোর মাতৃকোষ হিসেবে কাজ করবে, যারা স্পোর উৎপন্ন করবে, আর বাকি গুলা কি করবে, আদার্স, আদার্স এদেরকে সহায়তা করার জন্য যা যা দরকার ওগুলা কাজ করবে বাকি অর্ধেক কোষ। ওই জন্য বলছে বাকি অর্ধেক কোষ, বাকি যে কোষগুলো আছে এগুলা কি করবে, দীর্ঘ স্থূল এবং কি সর্পিলাকার। এখন এই যে ক্যাপসুলের অভ্যন্তরে, ক্যাপসুলার অপরে যেই দীর্ঘ স্থূল যে সর্পিলাকার কোষগুলো আছে এই কোষগুলো সাধারণত বন্ধা হয়, এগুলো কি হয়, বন্ধায়। এগুলা কিন্তু কখনো স্পোর উৎপন্ন করবে না। এগুলা কাজ কি, কেউ ওই যে নার্ভ সেল পুষ্টিকোষ, কেউ পুষ্টি দিবে, কেউ এই যে স্পোর বিসরণে সহায়তা করবে, এরকম আর কি। এগুলো সবগুলো বন্ধা কোষ। তাহলে এই যে বন্ধা কোষ এদেরকে বলা হয় কি ইলেটার। তার মানে আমাদের যেই ক্যাপসিউল, ক্যাপসুলের ভিতরে যে স্পোর মাতৃকোষ আছে বা স্পোরোজেনাস টিস্যু আছে, এই স্পোরোজেনাস টিস্যুর কিছু কোষ আছে তোমার স্পোর মাতৃকোষ তৈরি করবে, সেখান থেকে স্পোর উৎপন্ন হবে। আর যা বাকি যারা আছে এরা কি হয়, দীর্ঘ স্থূল সর্পিলাকার, এরা মেইনলি হলো বন্ধা প্রকৃতির, এরা হলে কি বন্ধা প্রকৃতির, এদেরকে আমরা কি বলি ইলেটার। আর এদের দুই প্রান্ত কি সরু। ছবি কি আছে এখানে, এই যে এটার মধ্যে দেখা, এটার মধ্যে তো বোঝা যায় না, এই দেখো এটার মধ্যে ছবি দেখা যায় না, দুই প্রান্ত কি, দুই প্রান্ত সরু। তাহলে এই দুই প্রান্ত সরু এবং প্রাচীর সর্পিলাকার ভাবে গুরুত্ব বিশিষ্ট হয়। এটা এই লাইন দরকার নাই, এটা বলবা যে এরা কি পানিগ্রাহী, পানি গ্রাহী মানে কি পানি ধরে রাখে। আর এই ফলে এর মেন কাজ হচ্ছে কি, মেন কাজ হচ্ছে এই যে, এই যে তোমার ক্যাপসুলের মধ্যে থেকে যে স্পোর গুলা পরে বাইরে বের হবে, ওই বাইরে নির্গমনে সহায়তা করে কে, এই ইলেটার। তাহলে এই ছবিটা দিবা আর হচ্ছে এটা দিবা, পারবা। এরপরে আরেকটা আছে কি সিডো ইলেটর, ইলেটর সিডো, সিডো মানে কি ফলস, সিডো মানে কি ফলস। এটা দেখা যায় কোথায়, অ্যান্থোসেরাসে। তার মানে আগেরটা ইলেটর দেখা গেছে কোথায়, মার্কেনশিয়াতে। তাহলে এটা দেখা যায় তোমার অ্যান্থোসেরাসে দেখা যায়। এখন দেখা যায় যে অ্যান্থোসেরাসে আমরা কলুমেলা দেখছিলাম, কলুমেলা, কলুমেলা দেখছিলাম না অ্যান্থোসেরাসে, এখানে তো ছবি নাই। আচ্ছা আমরা অ্যান্থোসেরাস তো কত ক্লাসে গেছে, ওই যে একগুচ্ছ কোষ, ক্যাপসুলের ভিতরে একগুচ্ছ, নিচের দিকে একগুচ্ছ কোষ ভিতরে। এখন এখন তো গেলে আবার অন্য পিডিএফে যাওয়া লাগবে, দেখে নিবা। তাহলে যে কলুমেলা আছে কলুমেলাকে ঘিরে যে স্পোরেনজাইম টিস্যুর একটা স্তর থাকে। এখন এই স্পোরেনজাইম টিস্যু আমরা জানি কি করবে, মাতৃকোষ হিসাবে, স্পোর মাতৃকোষ হিসাবে কাজ করবে। এখন আর আমরা তো জানি যে বাকি মানে অর্ধেক কোষ স্পোর মাতৃকোষ, আর বাকি অর্ধেক কোষ দেখা যায় যে ওই সর্পিলাকার স্থূল দীর্ঘগুলা ইলেটার হিসেবে কাজ করবে। এখন ইলেটারের মাতৃকোষ থেকে, মানে ইলেটার যেটা থেকে উৎপন্ন হবে, ইলেটারের মাতৃকোষ থেকে কি হয়, সিরিলেটার গঠিত হয়। মানে ওই যে বাকি অর্ধেক গুলো আর কি, যেগুলা ওই যে মাতৃকোষ হিসাবে কাজ করবে না, স্পোর মাতৃকোষ হিসাবে কাজ করবে না, তাদের মধ্যে থেকে কি এই যে ইলেটর, সিডি ইলেটর, নার্ভ সেল, বাকি যত যা কিছু দরকার ওখান থেকে উৎপন্ন হবে। ওই জন্য বলছে ইলেটরের মাতৃকোষ, ইলেটরের মাতৃকোষ তো স্পোরোজেনাস টিস্যুর বাকি গুলাই, যারা স্পোর মাতৃকোষ তৈরি করে নাই তারাই তো ইলেটরের মাতৃকোষ, তাই না। তাহলে সেখান থেকে কি উৎপন্ন হবে, সিডি ইলেটর। এই সিডি ইলেটর এককোষী বা বহুকোষী হতে পারে, এরও কি সর্পিল, এটাও সর্পিল। সর্পিল মানে কি এরকম একটু পেঁচানো আর কি, সাপের মতো এরকম একটু পেঁচানো, ওইটাও সর্পিল, এটাও কি সর্পিল। আর এর প্রাচীর কি মসৃণ, এই সিডি ইলেটরের প্রাচীর এর বাইরের দিকটাও মসৃণ। এবং ইলেটর যেমন বন্দা, এটাও বন্দা, ইলেটর পানিগ্রাহী, এটাও কি পানিগ্রাহী। আর ইলেটর হইলো তোমার কি স্পোর নির্গমনে সহায়তা করে, এও কি স্পোর নির্গমনে সহায়তা করে, দুইটার কাজ একই রকম। তোমাদের ইয়াতে আরেকটা টার্ম আছে যে ইলেটোফোর, আমরা বলছি ইলেটার, তারপরে সিডো ইলেটর, আর এটা হলে কি এই যে দেখানো ইলেটোফোর। ইলেটোফোর কি, এটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড, মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট এবং খালি জায়গা,
যেটা কি প্রডিউস করে, প্রডিউস এন্ড রিলিজেস স্পোর, কাজ একই। স্পোর প্রডিউস করে এবং কি করে, রিলিজ করে, সহায়তা করে। এবং দ্যাট স্পোর্টস এন্ড সিরিয়েলেটর হুইচ ইজ ইউনিসেলুলার মাল্টিসেলুলার। আমরা দেখলাম যে একটা সিরিয়েলেটর কি ছিল, ইউনিসেলুলার মাল্টিসেলুলার ছিল না, মানে এককোষী বা বহুকোষী। এরাও কি এককোষী বা বহুকোষী, এটুকু জানলে হবে, আর বেশি কিছু দরকার নাই। যে এত কিছু দরকার নাই। যে তাহলে তাহলে ইলেকট্রোফোর কি, এরাও বহু নিউক্লিয়াস বিশিষ্ট, তারপরে এককোষী বা বহুকোষী। তারপরে এদের কাজ কি, এদের কাজও আগের মতোই, যে স্পোর বিসরণে সহায়তা করে এবং সিরিয়েলেটর উৎপন্ন করে, উৎপন্ন করতে সহায়তা করে। এটুকু মনে রাখলে এটা সম্পর্কে আর তেমন কিছু দরকার নাই। আর এর কাজ কি, এর কাজ আমরা একটু আগে বলছিলাম, যে ইলেকট্রোফোর প্রাইমারি রোল হচ্ছে কি, ফ্যাসিলেট, ত্বরান্বিত করে রিলিজ এন্ড ডিসপার্স অফ স্পোর। তার মানে আমরা কি বুঝলাম, ইলেটর, সিডিলেটর, ইলেকট্রোফোর তিনটার কাজই একই। স্পোর মেন কাজ হচ্ছে কি স্পোর বিসরণে সহায়তা করে। তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা এখানে আমরা এখানে এই যে পরবর্তী অধ্যায়, যে স্পেকনাম, স্পেকনামের আমরা এই প্রশ্নগুলা, এখন আমরা এগুলোর মধ্যে যাব। এখন দেখো, সেট করো কেন তুমি প্রতিদিন, মানে তোমাদের একটা বদ অভ্যাস, তোমাদের যদি রাতে 10টায় দেয় আসবে 11টায়, সকাল 10টায় দিলে আসবে 12টায়, মানে একটা বদ অভ্যাস হয়ে গেছে। টাইমলি আসতে পারো না। তুমি আসছো 20 মিনিট পরে, 20 মিনিট সময়, 20 মিনিটে তো একটা প্রশ্ন বেশি পড়া যায়। যাক, যেটুকু মিস করছো, কিছু করার নেই। তাহলে এখন দেখো, আমাদের এখন আমরা পড়বো কি, মাসায় মস। এখানে এই অধ্যায়ের সাথে আমাদের সাজেশনের অধ্যায়ের নং কি মিল নেই। কারণ আমাদের সাজেশনে আমরা যেভাবে অধ্যায়গুলো সাজাইছি, সাজেশনে যেমন এটা আছে কয় নম্বর অধ্যায়, 3.5। এ হলো যে স্পেকনাম। এটাকে আমার তোমাদের যে বই থেকে পিডিএফ করলাম, ওই বইয়ে 5 নম্বর অধ্যায় ইয়া করছে আর কি। এই মসের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে কি স্পেকনাম। এই যে দেখো, মসের মধ্যে এক্সাম্পল হচ্ছে কি, এই যে স্পেকনাম। এই অধ্যায়ে আমরা কি শিখবো, এই যে দেখো, স্প্যাগনাম, ফিউনারিয়া। তো ফিউনারিয়া থেকে দেখলাম এখন পর্যন্ত কখনো কি প্রশ্ন একদিন একবার আসে না, স্প্যাগনাম থেকে আসছে। আমরা যাই হোক, এই অধ্যায়ে যেগুলো আছে আমরা এগুলো শিখি। তাহলে এখানে এই যে ব্রায়োপসিরা, এই ক্যারেক্টার কিন্তু আমরা ইয়েতে পড়ছিলাম, সম্ভবত প্রথম না দ্বিতীয় অধ্যায়ে, ওই যে বিভাগগুলার প্রথম অধ্যায়ে আমরা এই জিনিসগুলো পড়ছিলাম। এটা আর এখানে ওই জন্য আলোচনা করি না, এটা ওখানে গেছে, যেটা আগে শেষ। ছবিগুলো দেখো, এই ফিউনারিয়া, এটা দেখছো? দেখো না এমন ক্যালিপটা। আচ্ছা, আমরা স্পেগনাম পরে দেখতেছি। এখন দেখো, ছবিটা আগে একটু দেখে নি। এই যে স্পেগনাম, এই স্পেগনাম, এটা হচ্ছে কি, মানে মসের একটা কি এক্সাম্পল হচ্ছে কি স্পেগনাম। তোমাদের বইতে মসের এক্সাম্পল দুইটা আলোচনা করছে। স্পেগনাম হলো ফিউনারিয়া। তো আমরা এখানে এখন এই স্পেগনামটা দেখতেছি। এখন স্পেগনামের এখানে যে 9 নাম্বার প্রশ্নটা, এটা কি, এই যে স্পেগনামের দৈহিক গঠন আলোচনা করো। কত সালে আসছে? 2007। তারপর আমরা কোনো জিনিস মিস দিব না, কারণ আহ বাদ দিয়ে পড়ানো ঠিক না, জানতে হবে। এরপরে তোমরা বাদ দিতে চাইলে সেটা পরের হিসাব, তবে বাদ দেওয়া উচিত না, এগুলো পারা যায়। স্প্যাগনাম, দৈহিক গঠন। এখন যে স্প্যাগনামের দৈহিক গঠন যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এর দৈহিক গঠনটাকে, মানে এদের দেহটা গ্যামেটোফাইটিক, এদের দেহটা হচ্ছে কি গ্যামেটোফাইটিক, গ্যামেটোফাইটিক, আর কারো দেহ স্পোরোফাইটিক হয়। তো গ্যামেটোফাইটিক বলতে কি বোঝায়? গ্যামেটোফাইট, গ্যামেট সৃষ্টি করবে, মানে মানে আমরা কিছু উদ্ভিদকে আমরা বলি গ্যামেটোফাইটিক, কিছু উদ্ভিদকে আমরা বলি কি স্পোরোফাইটিক। এটা কেন? ওরা ওরা তো হইলো অ্যান্থেরিডিয়াম, হইলো যে মেল জননাঙ্গর নাম, আর কি কোন ফিমেল জননাঙ্গর নাম, সেটা না তো। আমরা বলছি, মাঝে মাঝে তোমরা দেখো না যে কিছু উদ্ভিদে লেখা যায় অমুক উদ্ভিদ হলো গ্যামেটোফাইটিক উদ্ভিদ, আবার কিছু উদ্ভিদের জায়গায় লেখা কি থাকে, এটা হলো স্পোরোফাইটিক। এই কথাটা বলতে বোঝায় হলো, আমরা ধরো যে উদ্ভিদ দেখি না,
ধরো যে কোনো একটা উদ্ভিদ, আমরা উদ্ভিদ যদি দেখি এটাকে কোন অবস্থায় দেখি, হ্যাপ্লয়েড অবস্থায় নাকি ডিপ্লয়েড অবস্থায়? যদি আমি একটা উদ্ভিদকে হ্যাপ্লয়েড অবস্থায় দেখি, তাহলে এটাকে বলে গ্যামেটোফাইটিক। স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড। এতগুলা স্পোরোফাইটের আমরা পড়ে আসছি। স্পোরোফাইট কই থেকে, স্পোরোফাইট কি থেকে হয়, স্পোরোফাইট কি থেকে হয়? ডিপ্লয়েড জাইগোট থেকে হয় না? আর এতগুলো স্পোরোফাইটের বর্ণনা পড়ে আসছে, প্রতিটার প্রথম কথাই তো আছে যে জাইগোট হলো প্রথম কোষ, স্পোরোফাইটের প্রথম কোষ জাইগোট, তার মানে ডিপ্লয়েড না? এতগুলো কতগুলো পড়ছো এখানে, তো যে কয়টা রিক্সা মার্গেনসিয়া অ্যান্থোসেরা যা পড়ছো সবগুলোর তো স্পোরোফাইট পড়ে আসছি। স্পোরোফাইট তো সব বললাম না একই রকম বর্ণনা, সবগুলা তো সে জাইগোট থেকে হয়। তবে জাইগোট কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? ডিপ্লয়েড। তার মানে যদি আমরা কোনো উদ্ভিদকে হ্যাপ্লয়েড অবস্থায় দেখি তাহলে আমরা বলি এটা গ্যামেটোফাইটিক। হ্যাপ্লয়েড মধ্যে মেল হইতে পারে ফিমেল হইতে পারে, মানে সব উদ্ভিদ তার মেল হবে না, সব উদ্ভিদ ফিমেল হবে না। আর যদি আমরা ডিপ্লয়েড অবস্থায় দেখি, তাহলে তাহলে ওই উদ্ভিদকে বলি স্পোরোফাইটিক। তো সব উদ্ভিদের নেশা তো সমান না, কোন উদ্ভিদ গ্যামেটোফাইটিক কোন উদ্ভিদ কি স্পোরোফাইটিক। তাহলে এটা দ্বারা এটা মিন করে অর্থাৎ কি, মানে আমরা একটা উদ্ভিদ গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক এটা জানবো কিভাবে? এটা হয়তো বা পড়াশোনার মাধ্যমে জানবো, কিন্তু বেসিক কথা হচ্ছে একটা উদ্ভিদ যদি গ্যামেট থেকে সরাসরি, ধরো আমরা তো জানি যে স্পোরোফাইট থেকে, সেখানে আমরা তো জানি যে স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ থেকে কি উৎপন্ন হয়, স্পোর উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? স্পোর। এখন স্পোর যদি, স্পোরের মধ্যে কেউ থাকবে মেল, কে থাকবে কি ফিমেল। এখন ধরো মেল যে স্পোরটা এটা বড় হইয়া মেল উদ্ভিদ হইলো, ফিমেল স্পোরটা বড় উদ্ভিদে ফিমেল উদ্ভিদ হইলো, তাহলে আমি এখন যে উদ্ভিদটাকে দেখতেছি এটা তো একটা হ্যাপ্লয়েড, শুধু মেল। বা এটা হলো ডাইরেক্ট কি দেখতেছি, ফিমেল দেখতেছি, তারপরে এটা হলো গ্যামেটোফাইটিক। এখন যদি আবার কিছু কিছু জায়গায় আছে কি হয়, যে জাইগোটটা আছে না, মানে এই দুই মানে স্পোর আবার এক হয়ে যায়, মেল আর ফিমেল এক হয়ে যায়, যে জাইগোটটা হয়। কখনো কখনো দেখা যায় জাইগোটটা বড় হয়ে কি প্লান্ট আকারে আমরা দেখি। তো জাইগোটটা যদি বড় আকারে হয়, তো জাইগোট মানে তো ডিপ্লয়েড, তখন ওটাকে আমরা বলি স্পোরোফাইটিক। তার মানে কোন উদ্ভিদ যে বড় হয়, কিছু উদ্ভিদ আছে জাইগোট থেকে বড় হইয়া ওই অবস্থায় থাকে, সেটাকে আমরা দেখি। আবার কিছু উদ্ভিদ আছে কি স্পোর সরাসরি, মেল ফিমেল যেটাই হোক, স্পোরটা সরাসরি ডেভেলপ হয়ে কি পূর্ণাঙ্গ উদ্ভিদ হয়। তাহলে এটার উপর ভিত্তি করে আমি বলি গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক। যদি সরাসরি স্পোর থেকে হয়, স্পোর যদি হ্যাপ্লয়েড, তাহলে এটাকে আমরা গ্যামেটোফাইটিক বলবো। আর যদি হয় জাইগোটটা ডেভেলপ হয়ে কি হয়, যেমন এই যে আমরা গত ক্লাসে যে অ্যান্থোসিয়াস পড়ছি, অ্যান্থোসিয়াস আমরা কি দেখছি, অ্যান্থোসিয়াস আমরা দেখছি জাইগোটটা ওই যে বিভাজনের মাধ্যমে লাস্ট পর্যন্ত স্পোর মাতৃকোষ হয়েছে, স্পোর মাতৃকোষ থেকে স্পোর হয়েছে। কিন্তু কি জাইগোটটা কি সরাসরি বড় উদ্ভিদ আকার হয়েছে? হয় নাই। তাহলে এটাকে আমি স্পোরোফাইটিক বলবো? বলবো না। আমরা কি দেখছি, জাইগোটের মধ্যে যে তোমার যে ক্যাপসুল গঠিত হয়েছে, সেখানে স্পোর মাতৃকোষ হয় স্পোরোনাস টিস্যু থেকে। তো স্পোর গুলো আবার তখন সেখান থেকে ওই যে মিউসিস হয়েছে, স্পোর মাতৃকোষে মিউসিস হয়ে স্পোর টেট্রার হয়েছে। তো তাহলে সে বড় হওয়ার আগে কি হয়ে গেছে, সে স্পোর উৎপন্ন করে দিছে। তো স্পোর উৎপন্ন করা মানে তো সে হ্যাপ্লয়েড হয়ে গেছে। তখন কি আমি ওই উদ্ভিদটাকে কি আমি তোমার স্পোরোফাইটিক বলবো, ডিপ্লয়েড বলবো? সে তো ডিপ্লয়েড অবস্থা বড় হয় নাই, পূর্ণাঙ্গ উদ্ভিদ হয় নাই, ওই জন্য আমি ওইটাকে স্পোরোফাইটিক বলবো না। এরকম বলবো গ্যামেটোফাইটিক। কারণ কি, সে ওই যে ডিপ্লয়েড অবস্থায় সে ওইভাবে বড় হয় না, ডিপ্লয়েড অবস্থায় সে আবার পরবর্তীতে কি হয়ে যায়, মিসিস হয়ে হ্যাপ্লয়েড হয়ে যায়। হ্যাপ্লয়েড ওই স্পোর গুলা, হ্যাপ্লয়েড স্পোর গুলা পরবর্তীতে বড় হয়, এই যে অ্যান্থোসাইটোস আমরা পড়তেছি। এই জন্য এদেরকে আমরা কি বলি, গ্যামেটোফাইট, গ্যামেটোফাইটিক প্লান্ট বলি। বুঝা গেছে? এটা হচ্ছে এই জন্য এরা হলো গ্যামেটোফাইটিক। তাহলে দেখো, এই যে আমরা স্পেকনামের গ্যামেটোফাইট যদি বর্ণনা করতে চাই, তাহলে এই গ্যামেটোফাইটটাকে আমরা কয়টা পর্যায়ে দেখি, দুইটা পর্যায়ে আমরা দেখি, ভাগ করা যায়। একটাকে বলা হয় কি প্রোটোনেমা, একটাকে বলে কি প্রোটোনেমা, আরেকটাকে বলা হয় কি গ্যামেটোফোর। প্রোটোনেমা আর কি গ্যামেটোফোর। এখন দেখো, প্রোটোনেমা হইলো কোনটা? ধরো এই যে তোমার, আমরা তো জানি যে স্পোর হয়, স্পোর মাতৃকোষ থেকে স্পোর হইলো, এই স্পোরটা যদি অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হইয়া, ধর স্পোর অঙ্কুরিত হলে কি হবে, ছোট ছোট অনেকগুলা ওই যে বাল বা কুণ্ডলীর মতো হয়, এরকম অনেকগুলা হলে ফিলামেন্টের মতো লম্বা হয়। যদি এরকম হয় যে কয়েকটা কোষ একত্র হয়ে একটা খাটো ফিলামেন্ট এরকম লম্বা একটা কি হইলো, ফিলামেন্টের মতো হইলো, উৎপন্ন হয়, তখন এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা প্রোটোনেমা বলি। যেমন এটা একটা প্রোটোনেমা, এই যে এটা একটা কি, এই যে তোমার, এই যে এটা একটা প্রোটোনেমা, এটা একটা কি প্রোটোনেমা। মানে কি, এটা কি হঠাৎের উপর কি এত বড় হয়ে গেছে? প্রথমে তো কি হয়েছে, প্রথমে মানে একটা ধরো ওই যে, হ্যাঁ, ছোট একটা কোষের মতো উপাঙ্গের মতো সৃষ্টি হয়েছে, তারপরে এটা বড় হয়েছে, ঠিক না? অনেকগুলা কোষ একত্রিত হয়েছে, বড় হওয়া মানে তো মাইটোসিস হওয়া। তার মানে মাইটোসিস হওয়া মানে অনেকগুলা কোষ
কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া। তার মানে অনেকগুলা কোষ হয়ে এটা ফিলামেন্টাস হইলো। তাহলে এই যে যেটা হইলো এটাকে আমরা কি বলি? প্রোটোনেমামনি। মানে কোন একটা উপাঙ্গ বৃদ্ধি পায় যেটা হয়, এটাকে আমরা বলি। এটা সাধারণত কি হয়, দেখো এক স্তর কোষ দ্বারা গঠিত, সবুজ বর্ণের, এক স্তর কোষ দ্বারা গঠিত এবং কি সবুজ বর্ণের। এটা কিভাবে হয়েছে, এই যে দেখো, কোষের বিভাজন এবং বিকাশের মাধ্যমে। তো আমরা তো জানি, এটা তো বেসিক কথা, যে যে কোনো জিনিস বড় হইব কিসের মাধ্যমে? বিভাজনের, মাইটোসিস বিভাজনের মাধ্যমে তো হইব বিভাজন এবং বিকাশ। যে বড় হওয়া এটাই তো বিকাশ। ওই কথাটা এখানে বলছে। এবং এর প্রান্ত লোভযুক্ত, দেখো তো, এর প্রান্তে কি মসৃণ এরকম একই নাকি? দেখো লোভ আছে না, ভাঙন আছে না? এই যে দেখো, এই লোভ দেও না, লোভ আছে না? লোভ এরকম লোভ আছে না? লোভ আছে। একদম একটার মতো না, লোভ আছে। এই যে দেখো, এই যে লোভ আছে সবগুলা। তার মানে এই দেখো, এই দেখো, এই দেখো লোভ আছে, দেখা যায় লোভ আছে। এই কথা বলছে, এর প্রান্তটা কি? ছবি, ছবি কি, ছবিটা মাথার মধ্যে সেট করতে হবে, তাহলে বর্ণনা পারবা। প্রান্ত লোভযুক্ত। আচ্ছা, আবার এই প্রোটোনেমা বহুকোষী রাইজয়েড দ্বারা মাটির সাথে কি থাকে? এদের এদের এই দেখো, প্রোটোনেমার অপোজিট সাইডে দেখো রাইজয়েড আছে, অপোজিট সাইডে কি আছে? এই যে দেখো এগুলা, ছবিটা এরকম দেখা যায়, কিন্তু এটা তো ওই সাইডে। প্রোটোনেমা তার নিচের সাইডে না? এই যে দেখো, এই যে রাইজয়েড গুলা, এই রাইজয়েড গুলা কোন সাইডে? এটা যদি উপরের উপরের পৃষ্ঠ হয়, তাহলে নিচের পৃষ্ঠে না? এই দেখো, এই রাইজয়েডের মাধ্যমে শিখা কি থাকে, মাটির সাথে আবদ্ধ থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার প্রোটোনেমা। তার মানে প্রোটোনেমা বর্ণনাটা কিন্তু কঠিন কিছু না, একদম সহজ। যে তোমার স্পোরের মতো, স্পোরটা অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে এখানে কি হবে? একত্রিত ফিলামেন্টের মতো গঠন করে। এখানে অনেকগুলা কোষ একত্রিত ফিলামেন্টের গঠন করছে। পরবর্তীতে এখানে আরো কোষ বিভাজন বিকাশের মাধ্যমে এটা কি আরো বড় হবে, তখন এটা একটু চ্যাপ্টা হয়। এখানে এটা যেহেতু উদ্ভিদ, সবুজ ক্লোরোফিল আছে, ঠিক না? হ্যাঁ, তার মানে এক স্তর কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, তারপরে এর প্রান্তটা কি, এই যে লোভযুক্ত, এবং এখানে রাইজয়েড আছে। এই রাইজয়েডের মাধ্যমে সে মাটির সাথে সংস্পর্শ থাকে। এটাই হইলো। দেখো এই যে ভিন্নভাবে, এই দেখো কত, গয়ের দুইয়ের ক, এই যে দেখো গয়ের দুইয়ের ক, এই দেখো ভিন্নভাবে দুইয়ের ক, ভিন্নভাবে প্রোটোনেমা কি কয়েকবার আসছে। হ্যাঁ, মানে এই যে প্রোটোনেমা কয়েকবার আসছে, তার মানে কি এইসব জিনিসগুলা খুব সহজ। তুমি যদি মাথায় যদি শুধু ছবিটা থাকে, যে ছবির মধ্যে কি হয়েছে না হয়েছে, পুরো জিনিসটা বানায় লিখতে পারবা। এই জন্য প্রথমে পড়ার সময় কি তুমি ভালোভাবে জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের একটা পার্ট গেল দৈহিক গঠনের। এখন দৈহিক গঠনের আরেকটা পার্ট হলো কি, গ্যামেটো ফোর। এখন দেখো, এই যে আমরা প্রোটোনেমার যে লোভ দেখলাম, এই লোভ থেকে কি খাড়াভাবে পত্রযুক্ত হয়ে গ্যামেটোফাইট উৎপন্ন হয়। এখান থেকে সরাসরি কি উৎপন্ন হবে পরবর্তীতে? গ্যামেটোফাইট। মানে এই যে বিভিন্ন লোবগুলো আছে, এই লোবগুলা থেকে মানে পাতা, পাতা সৃষ্টি হবে। এভাবে তার গ্যামেটোফাইটটা কি সৃষ্টি হয়। আর এই জন্য একে গ্যামেটোফোর তথা স্প্যাগনাম উদ্ভিদ বলা হয়। মানে স্প্যাগনামের তাহলে গ্যামেটোফাইটটা মেইনলি তৈরি হয় হইলো তার যেই প্রোটোনেমা আছে। প্রোটোনেমা তো মানে আমরা তো এমনি বুঝি, প্রোটোনেমা মানে হইলো কোন একটা উদ্ভিদ, ধরো কোন একটা উদ্ভিদ ধরো যখন পূর্ণাঙ্গ হয়, সে যেখান থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তা আমরা তো দেখছি যে এ প্রথমে স্পোর অঙ্কুরিত হয়ে প্রথমে প্রোটোনেমা গঠন করে, পরবর্তীতে এই প্রোটোনেমা থেকেই তো হবে উদ্ভিদের বাকি পার্টটা। আচ্ছা, এই যে ধরো তোমার ধরো আলুর যে টিউবার দেখছো, ছোট না? তো এটা তো প্রথমে ছোট থাকে, কিন্তু পরে যখন বড় গাছ হয়, গাছ কি শয়তান এনে লাগাই দিছে? এটা কি এখান থেকে বৃদ্ধি হয়েছে না? ওই কথা হয়তো বলছে, যে এখানে যে প্রোটোনেমাটা আছে, এটা যে লোভ আছে, তো সেখান থেকে, তো সেখান থেকেই তো হবে, সেখান থেকে হবে না? তো আলুর গাছ কত বড়, কিন্তু প্রথমে গায়ে, আলুর গায়ে কি চোখটা এতটুকু থাকে মাত্র, এটা থেকে হইছে। তো আলটিমেটলি ওখান থেকেই তো হবে, ঠিক না? তার মানে আলটিমেটলি ওই জায়গা থেকে হবে। তার মানে এই যে যে লোভগুলো আছে প্রোটোনেমাতে, এই সেখানে পত্রযুক্ত হবে, মানে বৃদ্ধিপ্রাপ্ত হবে, হয়ে আস্তে ধীরে কি হবে, গ্যামেটোফাইটটা সৃষ্টি হবে। এটাকে আমরা বলি গ্যামেটোফোর বা স্প্যাগনাম উদ্ভিদ বলা হয়। তরুণ গ্যামেটোফোরের মানে এই দেখো, মানে পূর্ণাঙ্গ উদ্ভিদ, এটা হলো কি গ্যামেটোফাইটের ছবি, মানে কি পূর্ণাঙ্গ উদ্ভিদ, এটাই তো। কারণ আমরা তো জানি, কাউকে আমি গ্যামেটোফাইট বলবো, কাউকে স্পোরোফাইট বলবো। যদি জাইগোট থেকে বড় উদ্ভিদ দেখি, স্পোরোফাইট প্লান্ট বা ডিপ্লয়েড প্লান্ট। আর যদি স্পোর থেকে দেখি, এটা তো আমার স্পোর থেকে হয়েছে, স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেম হয়েছে, প্রোটোনেমার লোভ থেকে পরবর্তীতে ওইটা হয়েছে। আচ্ছা, এখন দেখো, এটা প্রথমে গ্যামেটোপোরের নিচের দিকে কিছু বর্ণহীন রাইজয়েড
থাকে, মানে যে যেগুলো ধরো মাটির সাথে যুক্ত থাকবে কিন্তু মাটির নিচে যায় না। মাটির সাথে যুক্ত হলে কি থাকবে? মাটি, মাটির নিচে গেলে ওইটাকে বর্ণহীন হবে না, নাকি ওইটা কালারফুল হবে? ওই ওই কথাটা বলছে যে এই গ্যামেটোফোরের পাদদেশ থেকে কিছু কি বর্ণহীন রাইজয়েড উৎপন্ন হয়। রাইজয়েড গুলো হলো কি সূত্রাকার, একটু নরম, একটু হেলানো। আচ্ছা, আবার গ্যামেটোফোর বড় হলে এই রাইজয়েড গুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কারণ কি? তখন, হ্যাঁ, তখন তার উপরে কিছু রাইজয়েড সৃষ্টি হয়, ওটার মাধ্যমে তখন সে লেগে থাকে। আর ওই জন্য নিচের গুলা কি আর নষ্ট হয়ে যায়। গ্যামেটোফোর বড় হলে রাইজয়েড গুলো কি নষ্ট হয়ে যায়। কারণ গ্যামেটোফোরের শীর্ষে বাদামি বর্ণের রাইজয়েড উৎপন্ন হতে দেখেন, যা মাটি বা পাথরকে স্পর্শ করে রাখে। মানে প্রথমে, প্রথমে তো একদম প্রথমে কি তোমার এই যে তুমি যখন এখন যে পড়তে আসছো, একলা একলা পড়তে আসো, এখন তুমি যদি কেজি বাচ্চা হইতা, তা তুমি যে এখানে পড়তে আসছো, তোমাকে এরকম একলা বাসা থেকে ছেড়ে দিত? এই যে ওরা বাসায় আছে একলা একলা, তখন কি এরকম একলা তুমি যখন কেজি দিতে বা ওয়ানে ছিলা, এরকম ভোলা কি বাসায় রেখে একলা একলা তোমাদের পড়তে দিত? তখন তোমাদের লোক সবসময় কি একজন থাকতো। তো জিনিসটা হলো ওই রকম। শুরুতে তো অত ডেভেলপ হয় নাই, শুরুতে রাইজয়েডের মাধ্যমে সে মাটির সাথে কি লেগে আটকে থাকে। কিন্তু যখন গ্যামেটোফোর মেইন বডিটা একটু বড় হয়, তখন ওই ওই রাইজয়েডটা কি নষ্ট হয়ে যায়। কারণ কারণ তখন ওর মেইন বডি থেকে আবার রাইজয়েড তৈরি হয়। এই রাইজয়েড কি করে? সে আশেপাশে যে বস্তু আছে ওদেরকে কামড়ায় ধরে রাখে। তাহলে এই কারণে নষ্ট হয়ে যায় আর কি। ঠিক আছে, এটা তাহলে এইসব জিনিসগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে ট্র্যাপেটের মধ্যে সবচেয়ে বড় উদ্ভিদ হতে পারে, আচ্ছা এগুলো দরকার নাই, এগুলো পরপর নাই। এই গ্যামেটোফোরের কাণ্ড থেকে গুচ্ছাকারে কি 500 শাখার সৃষ্টি হয়। এই যে কাণ্ড থেকে গুচ্ছাকারে কি 500 শাখার, এই যে এখানে শাখা যদি দেয় নাই ওইভাবে, এই যেটা দিছে, এই কাণ্ড থেকে অনেকগুলা এই গুচ্ছাকারে কি শাখা সৃষ্টি হবে এদের। এই যে অনেকগুলা ছবি দিছে। কাণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র পাতা দ্বারা কি থাকে? আবৃত। এদের কাণ্ডটা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র পাতা দ্বারা, ক্ষুদ্র এই পাতাগুলো হলো ক্ষুদ্র, কাণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র পাতা দ্বারা কি থাকবে? আবৃত থাকবে। এই জিনিসগুলো মনে রাখবা, এর পাতা বড় না। আচ্ছা, আর এদের শাখা দুই রকম শাখা হয়, এক হলো শক্ত খাড়া, আর একটা হলো কি একটু নরম, লম্বা কিন্তু নরম। আচ্ছা, এই হইলো বর্ণনা। তার মানে তুমি দেখো আমরা এখানে কি বলছি, আমরা এখানে যে গ্যামেটোফোর বলছি, যে গ্যামেটোফোর কোথায় থেকে ডেভেলপ হয়েছে? পুটোনেমার লোভ থেকে। পুটোনেমার লোভ থেকে এটা ডেভেলপ হয়েছে। এরপর আমরা বলছি রাইজয়েড নিয়ে বলছি, রাইজয়েড গুলা কি না দেখে দেখে বলবা। হ্যাঁ, শুধুই কি বর্ণহীন, এবং যখন গ্যামেটোফোরটা বড় হয় তখন কি হয়? নষ্ট হয়ে যায়। তখন কি হয়, কিভাবে চলে? হ্যাঁ, তখন সেখানে তার উপরে গ্যামেটোফোরের উপরে বাতাবি বর্ণের রাইজয়েড সৃষ্টি করে। এই রাইজয়েডের মাধ্যমে কি হয়? মাটি পাথর আশেপাশে যা আছে ওদেরকে কি করে? ওদেরকে অবলম্বন করে তারা টিকে থাকে আর কি পরিবেশে। আর মানে কাণ্ড থেকে গুচ্ছাকারে অনেকগুলো শাখা সৃষ্টি হয় আর কি। এদের ছবি দেখছো না? কাণ্ড থেকে গুচ্ছাকারে অনেকগুলা, এই যে দেখো কাণ্ড থেকে গুচ্ছাকারে অনেক, একসাথে অনেকগুলা গুচ্ছাকারে অনেকগুলা শাখা সৃষ্টি হয়। আর পাতাগুলা ছোট। সহজ কথা, গুচ্ছাকার সৃষ্টি মাথা যদি থাকে তাহলে লিখতে পারবা যে কাণ্ড থেকে গুচ্ছাকার সৃষ্টি হয়। পাতা ছোট, এই ক্ষুদ্র ক্ষুদ্র পাতা দ্বারা কাণ্ডটা কি থাকে? আবৃত থাকে। এই কথা আর কি, আর তো কিছু না। এই এই- এই কারণে এটা হলো খ বিভাগের, খ বিভাগের এসে বড় লাগে না। তার মানে পুটো নেমা, আর এখান থেকে একটা ছবি দিবা। ঠিক আছে? কোনটা? দাও, সমস্যা কি? এটা তো স্পোরোবাইট দেখাইছে, এখানে দেখাইছে কি এনথেরিডিয়াল শাখা। এখানে শাখা দিয়ে দিলা। এই যে এখানে দেখো এটার মধ্যে এই যে শাখা আছে না, এটার মধ্যে আর শাখা নাই, তো এখানে শাখা দিয়ে দিলা। এই যে একটা একে ওটার মধ্যে সবগুলো এনে দিলে আর কি। এরপর দেখো, হ্যাঁ, ঘুম আসে? এখানে আসে তাড়াতাড়ি ক্লাস করো, তো ঘুম আসবে না। কি? আচ্ছা, যাই হোক,
এরপর দেখো পাতার অন্তর্গঠন। বললে বলবো, সমস্যা কি? ওইটা কলেজে দিবে আর কি, উনি মেন পরীক্ষা আসবে না। তারপর খ বিভাগের প্রশ্ন পড়া উচিত, কারণ হলো খ বিভাগের প্রশ্ন সাধারণত টিকার মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, দেখে তো বোঝা যায়। তবে এবার দিবে না, তোমাদের তোমাদের দিবে না, এটা 100% শিওর থাকো। আচ্ছা যাই হোক, এখন দেখো, তাহলে আমাদের 1 নাম্বার হলো পাতার অন্তর্গঠন। এখানে প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন নোট না করলে কিন্তু ধরা খাইবা। ওই কালকে গ্রুপে যারা মেসেজ দিচ্ছে, একটার মেসেজ হলো লিখতে লিখতে দিই নাই, এগুলো বিরক্তিকর। তুমি যখন এই যে এখন এখন পড়াইতেছি না, এখন বলে দিচ্ছি না, তুমি এখন পড়বা না, পরীক্ষার সময় ইয়ে করবা, তখন হইলো কেমনে, কারণ এখন কি লিখতে হবে বলে বলেই তো দিচ্ছি, কয়েকবার রিপিট করতেছি। তুমি মানে এমনি আসবা যাইবা, ক্লাস করবা না, শুধু পরীক্ষার সময় এই যে কি পড়বো মাথা নষ্ট, এই মাথা নষ্ট হয়ে থাকাই ভালো। হ্যাঁ, বুঝি না। ফার্স্ট ইয়ারে তোমাদের না, যেদিনের পড়া ওই দিন নোট করে ফেলবে, যেদিনের পড়া ওই দিন নোট করে ফেলবে, দেখবে ভেজাল কমে যাবে, ভেজাল থাকবে না। আর একবারে রাইখা দিবা, এগুলো সবগুলো ভেজাল দেয়, কারণ দুদিন পরে পড়তে গিয়ে যাইবা, দেখবা যে পড়া কঠিন। সব একরকম, ওই জন্য তো বলছি ইয়া করবো, বর্ণনা তো একই রকমই, কিন্তু ওই যে ইয়া করবা, ওইটা করলে তখন আর সমস্যা হবে না। আর সব একরকম হয়তো ভালো হয়েছে তো, আর পার্থক্য কি সেটা এরকম মনে রাখবা, আর তো তেমন কিছু না। আচ্ছা তাহলে দেখো, পাতার অন্তর্গঠন। এই যে পাতা, এ- উপরের উপরের পৃষ্ঠ, পাতার ওই যে চামড়াটা দেনে আর কি, মানে চামড়াটা কি স্কিনটা দেনে, ত্বকটা। আচ্ছা যাই হোক, পাতার অন্তর্গঠন দেখো, এর পাতার মধ্যে কোনো মধ্যশিরা আছে? কই মধ্যশিরা? কোনো মধ্যশিরা, এই যে মধ্যশিরা তো হইলো এদের মাঝখানে এরকম রেখ রেখ থাকে। হ্যাঁ, তার মানে মধ্যশিরা কি নাই। এগুলা এক স্তর লম্বাটে প্যারেনকেমা কোষ দ্বারা গঠিত। আ হ্যাঁ, আর এগুলো দেখ আয়তকার, এগুলো মোটামুটি কি, যদি এখানে কিছু ষড়ভুজাকৃতি মনে হয়, আয়তাকার। পরিণত পাতায় 2 ধরনের কোষ থাকে। পরিণত পাতায় কয় ধরনের কোষ থাকে? 2 ধরনের। এক ধরনের কোষগুলোকে আমরা বলি ফটোসিনথেটিক, মানে আত্তীকৃত, মানে যারা সালোক সংশ্লেষণের পক্ষে খাদ্য তৈরি করবে, ফটোসিনথেটিক কোষ। আর একটা বলে আমরা স্বচ্ছ কোষ, তার মানে যারা একগুলো আছে তোমার ওই যে পানি শোষণ করে আর কি, ধরে রাখবে। আচ্ছা আমরা যাচ্ছি তাহলে, এখন পর্যন্ত আমরা কি বলছি? এই বেটার মধ্যশিরা আছে? নাই। এই বেটাটা দেখতে কিরকম? আয়তক্ষেত্রাকার। কোন কোষ দ্বারা গঠিত? প্যান ক্যামেটাস কোষ দ্বারা গঠিত। এখানে মোট কয় ধরনের কোষ আছে? 2 ধরনের, কি কি? ফটোসিনথেটিক, আর হলো কি স্বচ্ছ, হায়ালিন। ফটোসিনথেটিক এবং কি স্বচ্ছ। তাহলে এখন দেখো, এই যে ফটোসিনথেটিক কোষগুলা, এগুলা বেশ লম্বা সরু সবুজ, এই লম্বা টম্বা আবিজাবি মনে রাখা দরকার নাই, এরকম মনে রাখবা যে সবুজ, এবং তার নামই হলো ফটোসিনথেটিক। তার মানে এরা তো ফটোসিনথেসিস করবেই, সালোক সংশ্লেষণ কি করবে। তার মানে আমরা জানি তো সালোক সংশ্লেষণ কারা করে? যারা সবুজ এবং ক্লোরোপ্লাস্ট আছে, এবং কি জীবিত না মৃত? যেহেতু প্যানক্যামেটাস, তাহলে জীবিত। আর স্বচ্ছ কোষগুলা কি হয়? প্রোটোপ্লাস্ট। আগেটার উল্টা, আগেটা তো প্রোটোপ্লাস্ট ছিল, এখানে প্রোটোপ্লাস্ট কি নাই, বর্ণহীন, রম্বস আকৃতির, এবং কি মৃত, রম্বস আকৃতির এবং কি মৃত। এদের প্রাচীরের মাঝে মাঝে গোলাকার বা ডিম্বাকার কি থাকে, ছিদ্র থাকে। এই সকল কোষের অভ্যন্তরে কাদের কথা বলতেছে? এই যে স্বচ্ছ কোষ, হাইলিন। তাহলে এরা হলো গোলাকার বা ডিম্বাকার, কি এদের মাঝখানে ছিদ্র থাকে। এরা কোষের অভ্যন্তরে প্রাচীরের সর্পিলাকার বর্গাকার পুরো ব্যান্ড থাকে, এটা দরকার নাই। এই কোষগুলো কার মতো? স্পঞ্জের মতো। অর্থাৎ স্পঞ্জ, স্পঞ্জ কি করে? পানির মধ্যে ভিজাও, পানি শোষণ করবে না। তার মানে যেহেতু স্পঞ্জের নেয়, তার মানে এরা প্রাচীরের ছিদ্রের মাধ্যমে পানি শোষণ করে, বলে এদেরকে কৌশিক কোষও কি বলা হয়। তাহলে তাহলে আমরা এখন পর্যন্ত এখানে যে পড়াটুকু বলছি,
এটুকু তো রিপিট করলাম না, এখানে বলছি দুই রকম কোষ। একটা বলছি ফটোসিনথেটিক কোষ, আর একটা বলছি স্বচ্ছ কোষ, হাইলেন কোষ। ফটোসিনথেটিক কোষটা কি রকম হবে এটা তো বোঝা যায়, সবুজ হইব, ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক না, জীবিত। আর স্বচ্ছ কোষ কি হবে, উল্টা, প্রোটোপ্লাস্ট নাই, মৃত, রং রংহীন, বর্ণহীন আর কি, বর্ণহীন, হ্যাঁ, রম্বস আকৃতির, ওগুলো হলো স্বাভাবিক সরবুজ আকৃতির হয় আর কি। তো এটা, এরপরে এর প্রাচীরে ছোট ছোট কি থাকে, গোলাকার বা ডিম্বাকার ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্যে সে পানি শোষণ করে। এই জন্য এদেরকে পানি শোষণ করে বলে, এদেরকে কি বলা হয়, কৌশিক কোষও বলা হয়। ক বিভাগের এটা, যে ক্যাপিসিলারি, ক্যাপিলারি সেল কি। এখন দেখো, হ্যাঁ, ক্যাপিলারি, বুঝি না, হ্যাঁ ক্যাপিলারি মানে কি, কোষিক, পানি শোষণ। আচ্ছা, তার মানে এখন দেখো, আত্তীকৃত যে ফটোসিনথেটিক কোষগুলো আছে না, কোষগুলো এবং কোষিক কোষগুলো মিলে একটা জালির মতো কি, সবগুলা কোষ একটা নেট লাইক স্ট্রাকচার সৃষ্টি করে, এবং এরা কোষগুলো পর্যায়ক্রমে অবস্থান করে। এদের একত্রে কিসের মতো দেখা যায়, পুতির মতো দেখা যায়। আচ্ছা, আত্তীকৃত কোষগুলো কি করবে, সালোক সংশ্লেষণ করে, আর কোষিক কোষগুলো পানি ধারণ করবে এবং সংরক্ষণও করে রাখবে। এ কারণে ওই যে এদের রাইজয়েড না থাকলেও কোনো সমস্যা হয় না। আচ্ছা, এরকম গঠন ব্রায়োফাইটে অন্য কোথাও কি দেখা যায় না। তাহলে তুমি ওই যে পার্থক্যের মধ্যে এই একটা জিনিসও আমরা ওখানে এর মধ্যে লিখবো, যে আহ আত্তীকৃত কোষ আর হইলে কি হায়ালিন কোষ, যে কোন জায়গায় আছে, তাহলে তোমাদের পড়াটা এট এ গ্লান্স মনে থাকবে, গঠন দেখা যায়। উচ্চ শ্রেণীর উদ্ভিদে যেমন মেসোফিল, মেসোফিল মনে আছে, মেসোফিল, মেসোফিল হচ্ছে তোমার কিনারায় থাকে, পাতার কিনারায়, ওই যে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, মানে ওইটা দিয়েই হইলো মেসোফিল গঠিত, টিস্যু গঠিত হয় আর কি। যাই হোক, তাহলে মেসোফিলের অনুরূপ এটা উচ্চ শ্রেণীর একটা গঠন। তাহলে এখন দেখো, এখন পর্যন্ত আমরা কি বলছি, আমরা ওই যে পাতার গঠনের দুই রকম কোষ পাইছি না, ওই দুই রকম কোষের, এখানে তো প্রথমে একবার কি করছে, আত্তীকৃত কোষের কথা বলছে, আবার স্বচ্ছ কোষের কথা বলছে, আবার ওদের কাজের কথা বলার দরকার নাই। আমরা আত্তীকৃত কোষের কথা যখন বলবো তখন এর ডিটেলস বলবো, স্বচ্ছ কোষের কথা যখন বলবো তখন কি এর ডিটেলস বলে দিব, তাহলে তো হয়ে গেছে। তাহলে প্রথমে একদম শুরুতে কি ছিল, পাতার বর্ণনার মধ্যে এটা কিরকম, মধ্যশিরা নেই, তারপরে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এটা কি জীবিত না মৃত, জীবিত, আয়তকার, সর্পিলাকার, দুই ধরনের কোষ থাকে। স্বচ্ছ কোষ, আত্তীকৃত কোষ, এখন আত্তীকৃত কোষের ডিটেলস বলো, আত্তীকৃত কোষে কি থাকে, যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, সে জীবিত আছে, তাই এরা এরা কাজ কি, যেহেতু নাম হলো ফটোসিনথেটিক, তাহলে কি করবে, সাধারণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা শেষ আর লাগে না। এরপরে হলো স্বচ্ছ কোষ, স্বচ্ছ কোষ বর্ণনা দাও, মৃত। আর কি হইতে পারে, এদের প্রাচীরে গোলাকার বা ডিম্বাকার কি থাকে, ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে পানি শোষণ করে। এই জন্য এদেরকে, এই পানি শোষণ করার কারণে এদেরকে কি বলা হয়, কোষিক কোষ বলা হয়। আর এই বৈশিষ্ট্যের কারণে, এই কারণে এদের রাইজয়েড না থাকলেও কি হয়, কোনো সমস্যা হয় না। এই মোটামুটি, হ্যাঁ, পানি শোষণ এবং ধারণ করা আর কি, এবং সংরক্ষণ করে রাখা আর কি। তো যাই হোক, তাহলে পারবা, মানে বর্ণনা তাহলে ওই ছবিটা দিবা, আর এই বর্ণনা এইটুকু, তার মানে দেখো, হ্যাঁ, এ- এ- এটা দিলে, এটাও দিলে, একটু এটাও দিবা, এটা একটু দিলা, ঠিক আছে। সবুজ কোষ, এই যে দেখো, মানে এটার মধ্যে জাস্ট কি, যেটার মধ্যে তুমি নিউক্লিয়াস দিছো, মানে ক্লোরোপ্লাস্ট দিতেছো, এটা হইলো জীবিত। আর যেটার মধ্যে কোনো কিছু নাই, প্রোটোপ্লাস্টের কিছুই নাই, সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম কিছুই নাই, সেটা হচ্ছে কি মৃত। আর মৃত কোষটাই হইলো কি, স্বচ্ছ কোষ, মানে হাইলেন কোষ। আর যেটার মধ্যে দিচ্ছ সেটা হচ্ছে কি তোমার ফটোসিনথেটিক, মানে প্যারেনকাইমাটাস। তো তাহলে এই ছবি আর এই ছবিটা কি দিবা, তাহলে আর বর্ণনা যতটুকু বলছো, বর্ণনা এতটুকু নাও।
এরপর দেখো, এই যে স্প্যাগ নামের স্পোরোফাইটের বিকাশ, জিনিস একই। স্পোর এতক্ষণ এতদিন যা পড়তেছ সব একই, কিছুই না। এই যে, হ্যাঁ, এত বড় না আরে। তুমি এতদিন এতদিন কি পড়ছো, বইতে কি কিভাবে দিছে? প্রথম বিকাশটা বর্ণনা করার পরে হেরপে অ্যাটাক আনছে কি? ওই যে বলছো পরিণত স্পোরোফাইটের গঠন বলে কি আবার ওই কথাগুলা কি বলছে? গবিভাগ। মানে এতদিন দেখো না, সবগুলো তো একই স্টাইলে ছিল। প্রথমে একদম বিকাশ ঠিক মতো বলছে, বলার পর লাস্টে কি করছে আবার পরিণত স্প্রাইটের গঠনের মতো ওই কথাগুলাই কি বলছে, তা তুমি তার দুইবার বলবা না। হ্যাঁ, প্রথমে একবার কিভাবে আসছে সেটা বলছে, এরপর আবার ভিন্নভাবে কি বলছে, তো তুমি তো আমরা আমরা তো ওইটাই দিচ্ছি। কিন্তু এটা হলো পরিণত স্পোরোফাইট, এটা হচ্ছে কি পরিণত স্পোরোফাইট। দেখো এখানে কি আছে, এই যে কোলুমেলার কোষ, এগুলা এই যে একগুচ্ছ কি থাকে, কোলুমেলা কোষ থাকে। আর এর চারপাশে যেটা থাকে এটাকে বলা হয় কি থলি। মানে এগুলো হলো স্পোর, এগুলো হলো কি স্পোর, এগুলা কি আমরা এ পর্যন্ত আসবো, কিন্তু আগে এই বেটার মেইন যে স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয় সেটা আমরা আসবো, কিন্তু মেইন স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে এটা একবার দেখে নাও। দেখো এখানে সিটা কিন্তু নাই, ফুট আছে আর ক্যাপসুল আছে, আমরা জানি কি সবার সবার নিচে থাকে এই যে। বুঝলি না এই অবস্থা কেন, তাহলে তোমাদের সকালে দিব 7:30টায়, মানে এভাবে তো বিরক্তিকর। হয়ে পড়লে এনার্জেটিক ভাবে পড়বা, না হলে পড়ার দরকার নেই। তাহলে প্রথমে আমরা জানি সবার নিচে থাকে ফুট, তার উপরে সিটা, তারপরে ক্যাপসুল, তার মানে এখানে ক্যাপসুল সিটা নাই। সিটা কি ক্যাপসুল তো সবারই আছে, ক্যাপসুল না থাকলে স্পোর্ট স্পোর্ট যেটা উৎপন্ন হয় সেটা তো ক্যাপসুল। ক্যাপসুলে যদি না থাকে তাহলে ওই ব্যাটারি স্পোর্ট উৎপন্ন হবে কিভাবে? ক্যাপসুল সবার আছে, ক্যাপসুল কি সবার আছে। মানে ফুড আছে, সিটা নাই, ক্যাপসুল আছে। আর এর মধ্যে যে এই কোষগুলোকে আমরা বলি কি কোলুমেলা, আমরা বর্ণনা দেখবো। ওরা দেখবো স্পোর যে থলির মতো থাকে এটাকে বলে স্পোর স্যাক। কি বলে? স্যাক। স্যাক মানে কি থলি। এইগুলো হলো এগুলো স্পোর। অ্যানুলাস এগুলো আমরা সব আমরা আসবো। এখানে অ্যানুলাস থাকবে, ঢাকনা থাকবে। ঢাকনাটাকে বলা হয় অপারকুলাম, ঢাকনাকে কি বলা হয়? এটা বর্ণনার মধ্যে আসবে। আর সবচেয়ে বাইরের যে আবরণ এটাকে আমরা ক্যালিপ্টে, এটা আমরা কয়েকবার দেখছি, চলে আসছে। এখন আমরা একটু বর্ণনার মধ্যে যাই, জিনিসগুলো কি, এই জিনিসগুলো কি আমরা সেই জিনিসটা একটু এখন দেখবো। এই দেখো পাতা থেকে যে পথ সাথে যে সংযুক্ত এটাকে বলা কি সিডোপোডিয়াম, এটা আমরা দেখবো। এই যে পুরা জিনিসটা হলো ক্যাপসুল, এটা হলো এটা। এখন এই যে এই দুটা ছবির মধ্যে একটু মিলিয়ে দেখতে পারো যে এই দেখো পাতার অংশ এটা হলো এইটুকু, এটা হলো কি এইটুকু। যে অংশটা সাথে এই যে স্পোরোফাইটের মেইন যে অংশটা যেটার মাধ্যমে যুক্ত থাকে ওটাকে কি বলা হয়? সিডোপোডিয়া। এখন আমরা এই জিনিসগুলো কিভাবে আসছে না আসছে আমরা একটু এখন শুরু থেকে একটু যাই দেখি কি হয়। এগুলো বর্ণনা একদম সহজ, কারণ আমরা তো এর আগে দেখছি যে যখন কোষ উৎপন্ন হয় নিচের গুলা নিচের অংশ তৈরি করে, আর উপরের গুলা আবার বিভাজন হয়ে কেউ আবরণ তৈরি করবে, কেউ ওই যে মাতৃকোষ তৈরি করবে। এই তো সবগুলো তো একই রকম। তার স্পোরোফাইটের বিকাশ আগের মতোই কি থেকে শুরু হইব? জাইগোট থেকে। কি থেকে শুরু হবে? জাইগোট থেকে। এই যে এখানে কিন্তু যেহেতু জাইগোট থেকে শুরু হবে, এখানে যে আর্কিগোনিয়াম গুচ্ছ অনেকগুলো আর্কিগোনিয়াম ছিল, অনেকগুলো আর্কিগোনিয়ামের মধ্যে মাত্র একটা জাইগোট অংশ মানে থাকে আর কি। কারণ আমরা তো জানি জাইগোটটা আসে কি হবে, একটা মেল একটা ফিমেল, মানে একটা অ্যান্থেরিডিয়াম একটা আর্কিগোনিয়াম। সেখানে আর্কিগোনিয়াম ছিল কয়টা? অনেকগুলো। অনেকগুলোর মধ্যে মাত্র একটা জাইগোট গঠনে অংশগ্রহণ করবে, বাকিগুলা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। বাকিগুলা কি হয়ে যায়? এই যে বাকিগুলা নষ্ট হয়ে যাবে। এখন যে জাইগোটটা আছে, এই জাইগোটটা একবার একবার বিভাজিত হবে, আর বিভাজিত হলে কয়টা কোষ হবে? এই যে একবার বিভাজন হলে কয়টা কোষ হয়? দুইটা কোষ হয়। একবার বিভাজিত দুইটা কোষে পরিণত হয়। এখন দেখা যায় যে বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন রকম। কিছু কিছু প্রজাতিতে দেখা যায় যে কি এই যে দুইটা কোষ হইলো, উপরের কোষটা পর্যায়ক্রমে আরো কয়েকবার বিভাজিত হয়। বিভাজিত হইলে মোট কয়টা কোষ হয়? 6 থেকে 9টা কোষ বিশিষ্ট ভ্রূণ তৈরি করে। এটা কোনটা? উপরের অংশটা। আবার তখন নিচের কোষটা কি হয়?
এটা র্যান্ডমলি বারবার বিভাজন হয়, বিভাজন হয়ে কি তৈরি করে, ফুড তৈরি করে। আমার নিচে দেখছি না ফুড, ক্যাপসুলের নিচের অংশটা কি থাকে, ফুড, কারণ এখানে সিটা নাই। তাহলে এখন আমরা কি দেখছি, এর যে জাইগোটটা আড়াআড়ি ভাবে যে বিভাজিত হয়ে দুইটা কোষ উৎপন্ন করে, দুইটা কোষের মধ্যে কিছু প্রজাতি দেখা যায় যে উপরেরটা আরো বারবার কয়েকবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে 6 থেকে 9 কোষ বিশিষ্ট ভ্রূণ তৈরি করবে। আর আমরা তো জানি জাইগোটের পরবর্তী অবস্থাটাকে ভ্রূণ বলে। এগুলো হলো বেসিক কথা, যার মাথায় এগুলো ঢুকে না এগুলো হলো বেসিক, মানে কোনো মনোযোগী নাই পড়ার প্রতি। কারণ আমরা জাইগোটা আস্তে ধীরে যে উদ্ভিদে পরিণত হয়, তাহলে এই যে বৃদ্ধি আস্তে আস্তে হয় ওই অংশটাকে আমরা কি বলি, ভ্রূণ বলি। কারণ ভ্রূণ হওয়ার পরে যখন একদম বড় হয়ে যায় তখন তো গাছে বলি, ঠিক না? তখন ওটা হলো ভ্রূণ। তার মানে যখন বলছো উপরের কোষটা আরো কয়েকবার বিভাজিত হয়, বিভাজিত হয়ে তোমার 6 থেকে 9 কোষ কোষ বিশিষ্ট ভ্রূণ তৈরি হয়। আর একই সময় যে নিচের কোষটা, একই সময় কি হয়, যে নিচের নিচের কোষটা এটা কয়েকবার বিভাজন হয়, বিভাজন হয়ে কি তৈরি করে, ফুড তৈরি করে। কি তৈরি করে, ফুড, মানে নিচের অংশ তৈরি করে, কারণ আর এখানে হলো সিটা নাই। এটা বলছে কিছু প্রজাতিতে, এটা বলছে এই কিছু প্রজাতিতে এরকম হয়। আবার কিছু প্রজাতিতে এমনও দেখা গেছে যে দ্বিকোষী, এই যে দুইটা কোষ হইলো, দ্বিকোষী যে ভ্রূণটা, এটা পুরাটাই পুরাটাই কি কয়েকবার আলাদাভাবে বিভাজিত হয়ে 6 থেকে 12 কোষ বিশিষ্ট একটা ভ্রূণ তৈরি করবে। আর নিচে মানে উপরের উপরের 6 থেকে 12টা কোষ মিলে একটা ভ্রূণ তৈরি করবে। আর নিচের দিকে যে এই 3-4টা কোষ মিলে কি তৈরি করে দেখো, ওই জন্য। এবং এই ফিলামেন্টের মানে এই যে 6 থেকে 12 কোষ বিশিষ্ট যে ভ্রূণ তৈরি হয় না, এর এর মানে এটা তো স্বভাব, পুরোটার কথা বলছে যে দুইটা কোষে একসাথে কি বিভাজন হয়, বিভাজন হয়ে কয় কোষ বিশিষ্ট হয়, 6 থেকে 12 কোষ বিশিষ্ট হয়। এ- এ- বলছি দুইটা আছে, দুইটা কোষ, দুইটা কোষ থেকে দুইটা কোষ বিভাজন হয়েছে, আবার নিচে আসলো কই থেকে? বলছি যে দুইটা কোষ, দুইটা কোষে কি একসাথে বিভাজন হয়, তো এখানে আর নিচের উপরে বলতে কথা আছে? প্রথমটাতে না বলছি যে উপরেরটা আলাদাভাবে বিভাজন হয়, নিচেরটা আলাদাভাবে বিভাজন হয়। আবার বলছে কিছু প্রজাতিতে দেখা যায় যে নিচেরটা উপরেরটা বলতে কথা নাই, এক লগে দুইটাই কি বিভাজন হয়, বিভাজন হয়ে মোট কয়টার মতো কোষ হয়, 6 থেকে 12টার মতো কোষ যুক্ত ভ্রূণ হয়। এই যে 6 থেকে 12টার মতো কোষ যুক্ত ভ্রূণ হয়, এদের মধ্যে 3 থেকে 4টা কোষ উপরের যে ক্যাপসুলটা গঠন করে, উপর থেকে 3-4টা ক্যাপসুল গঠন করে। আর বাকি যে কোষগুলো থাকে 6 থেকে 12টার, বাকি যে কোষগুলো আছে এটা নিচের অংশ দিয়ে ফুড গঠন করে। এই হইলো, তার মানে সব প্রজাতিতে কি একরকম না। তাহলে এখন এখন পর্যন্ত আমরা এই যে এ পর্যন্ত পড়ছি, এ পর্যন্ত কি কোন সমস্যা আছে? এটা তোমাকে তাহলে এই জিনিসটাকে মনে রাখতে হবে, কয় কোষ, অ্যাটলিস্ট যদি কয়টা কোষ এটা ভুলে যাও তাহলে এটা মানে ভুল না দিয়ে উল্লেখ করার দরকার নেই। তবে উল্লেখ, এগুলো উল্লেখ করা উচিত আর কি, মানে মাস, ভালো মাস আনতে হলে। প্রথমে হলো 6 থেকে 9, 6 থেকে 12, 12 এবং 3 থেকে 4। আচ্ছা, উইপোকার ফিলামেন্টাস ভ্রূণের পরবর্তী বিকাশ কি একই রকম, মানে এই যে এখানে বলছে না কিছু প্রজাতি, আবার বলছে অন্য প্রজাতি, এই যাদের এইসব যেসব প্রজাতির কথা বলছে, যে রকমই হোক, এরকম ক্যাপসিউল আর ফুড তৈরি হওয়ার পরে এরপরে বাকি বৃদ্ধিটা কি দুই সব প্রজাতিতে একই রকম, ওই কথাটা বলছে যে উইপোকার ফিলামেন্টাস ভ্রূণের পরবর্তী বিকাশ হলো একই ধরনের। এখানে কি হয়, যে ফিলামেন্টের যে উপরের কোষ, উপরের দিকের প্রতিটা কোষ দুইবার করে সমকোণে বিভাজিত হইয়া কি করে করে কোয়াড্রেন্টে পরিণত হয়, মানে বারবার বিভাজন হইব, বিভাজন হইয়া মোট কথা হচ্ছে সেখানে পেরিকিলিনাল বিভাজন হইব। বিভাজনের মাধ্যমে আমরা তো আগেই জানি যে দুইটা লেয়ার তৈরি হয়। কি তৈরি হয়, দুইটা লেয়ার তৈরি হয়। একটাকে বাইরেটাকে বলে এমফিথেসিয়াম, ভিতরটাকে বলছে কি এন্ডোথেসিয়াম। এটা আগে সবগুলাতে এটা ছিল। তাহলে তোমরা এখানে এই কথাগুলো স্কিপ করবা, এই কথাগুলো স্কিপ করবা, এখানে এট এ গ্লান্সে বলবা, এট এ গ্লান্সে বলবা যে এখানে ফিলামেন্টের প্রতিটা কোষ মানে ভ্রূণের প্রতিটা কোষ এখন আবার কি হবে, তোমার পেরিক্লিনাল বিভাজন হবে। বিভাজনের মাধ্যমে অনেকগুলা কোয়াড্রেন্ট কোষ সৃষ্টি হবে। কোয়াড্রেন্ট বলতে এখানে ওইটা বোঝানো, 16টা কোষ ধরো, 2 থেকে 4টা, 4 থেকে 8টা, 16টা এরকম হয় আর কি। হইলে মোট কথা হচ্ছে যে কয়টাই হোক তারা দুইটা লেয়ারে সজ্জিত হয়ে যায়। বাইরেটাকে বলা হয় এমপিথেসিয়াম, ভিতরেটাকে বলে কি অ্যান্ড্রোথেসিয়াম আমরা বলি। এরপর দেখো, এই যে বাইরের এমপিথেসিয়াম, তার মানে বলছি বাইরে এমপিথেসিয়াম ভিতরে হলো কি এন্ডোথেসিয়াম, তাহলে কে কাকে ঢেকে রাখবে? মানে এমপিথেসিয়ামটা এন্ডোথেসিয়ামটা কি ভিতরটাকে ঢেকে রাখবে, বাইরেরটা। তো কথা বলছি এমপিথেসিয়াম এটাকে ঢেকে রাখে। যেমন এই কথাটা কিন্তু অন্যান্য জায়গায় বলে নাই, তুমি বলতে পারো না একই কথা, জিনিস সব জায়গায় একই। সব জায়গায় এন্ডোরে ঢেকে রাখে, কারণ এন্ড মানে ভিতরে, তো বাইরেটাও ভিতরে ঢেকে রাখবে, এটা অন্যান্য জায়গায় বলে নাই।
এখানে এসে আবার এটা বলছে, তার মানে এটা সমস্যা নাই, জিনিস একই। এখন এই যে ভিতরে এন্ডোথেসিয়ামটা, এটা বারবার বিভাজিত হয়ে কি বন্ধা কোষ তৈরি করবে, ওই যে কুলুমেলা, ওই যে এখানে ছবি দেখাইছিলাম না, এই যে এখানে একটা ছবি দেখাইছিলাম, এই যে কুলুমেলা, এই যে কুলুমেলা আছে না, তার মানে এই কুলুমেলা তাহলে কি থেকে সৃষ্টি হয়, এন্ডোথেসিয়াম থেকে। এই কুলুমেলা, এই কুলুমেলা তৈরি হবে। তার মানে কুলুমেলার কোষগুলা কি বন্ধা নাকি উর্বর? বন্ধা। তাহলে এখানে এই কথাটাই কি কোলোমেলা সৃষ্টি করবে, তার মানে এন্ডোথেসিয়াম। তাহলে এখন বাকি আছে কোন কোষ? এমপি, এমপি, এমপিথেসিয়াম। এখন বাকিটা আগের মতো, গত ক্লাসে যেটা পড়াইছি আগের মতোই, এমপিথেসিয়ামের কোষগুলো এখন বারবার পেরিকিনিয়াল বিভাজন হবে। পেরিকিনিয়াল বিভাজনের মধ্যে তাও কি একই রকম যে কোষগুলো হইব, এদের মধ্যে দেখো মানে দুই দুই লেয়ারে একটা মানে যেখানে থাকুক, মানে কেউ সামনে, মানে কেউ বাহিরে, কেউ কি ভিতরে, এদের মধ্যে যেটা যেটা ভিতরে সেটা হলো আমার আর্কিস্পোরিয়াম, মানে ওই যে স্পোরোজেনাস টিস্যু যারা গঠন করবে আর কি। কারণ এখানে তো এখন তো আবরণ তৈরি হয় নাই, আবরণ তৈরি হয়েছে এই যে এখন এমপিথেসিয়ামের কোষের মধ্যেও তো কি যখন এই যে বারবার পেরিকিলিনাল বিভাজন হবে, বিভাজনের যে কোষ তৈরি হবে, এদের মধ্যে তাও তো দুই লেয়ার, ভিতর আর কি বাইর। ভিতরেরটা হইলো তোমার ওই যে ইয়ে তৈরি করবে, স্পোরোজেনাস টিস্যু তৈরি করবে। আর বাইরেটা কি তৈরি করবে, জ্যাকেট লেয়ার টেয়ার এগুলো তৈরি করবে, আবরণ তৈরি করবে। ওই কথা বলছে যে অ্যান্থোসেরাসের মতো আগের মতো এখন কি করবে, এই যে পেরিকিনাল বিভাজনের মাধ্যমে এখন ভিতরের দিকে কি তৈরি হবে, উর্বর, উর্বর যে স্তরটা, ওটাকে আমরা বলি কি আর কি স্পোরিয়াম। আর বাইরের দিকে কি তৈরি করবে, জ্যাকেট লেয়ার, মানে আবরণ। জ্যাকেট লেয়ার কি তিনি সাথে সাথে জ্যাকেট লেয়ার তৈরি করবে। আর আর কি স্পোরিয়াম গুলা কি হবে, গম্বুজের মতো। এই আর কি স্পোরিয়াম গুলাই হইলো কি স্পোজেনিয়াস মাতৃকোষ। এই আর দেখো, এই আর কি স্পোরিয়াম গম্বুজে নেয় এবং কোলোমেলাকে ঘিরে এবং উপরের দিকে অবস্থান করে, তাই এটা তো বুঝেই যায়। কোলোমেলা কি ওই যে আগের বাহিরের কোষ ভিতরের কোষ, এন্ডো, এন্ডো তো সব ভিতরে ছিল। এখন আমরা যাদেরকে পড়তেছি এরা কি এমপি না, তো এন্ডোর উপরে ছিল না। তাহলে তো এমনি তো বোঝা যায়, তাহলে এখন এন্ডো থেকে এই এমপি থেকে যেগুলো হচ্ছে সেগুলা ওই কোলোমেলাকে ঢেকে রাখবে না। কোলোমেলা তার মানে ওই ওগুলার নিচে না কোলোমেলা, ওগুলা কোলোমেলার কি নিচে, ওই কথাগুলাই বলছে যে এখন এই যে আর্কিস্পোরিয়ামটা যে উৎপন্ন হইলো, এই আর্কিস্পোরিয়াম স্তরটা এটা গম্বুজের ন্যায়, মানে এই স্তরটা কি, এই স্তরটার কথা বলছে, এই পুরো স্তরটা হইলে কি একটা গম্বুজের, এই যে পুরো স্তরটা একটা গম্বুজের ন্যায় আর কি। বা এই যে এখানে ওইভাবে দেখা যায়, এটা গম্বুজের ন্যায়, গম্বুজের ন্যায়। এবং এখানে কি তৈরি হবে, এই আর্কিস্পোরিয়াম থেকে স্পোরোজেনাস টিস্যু তৈরি হবে। এখন বাকিটা, বাকিটা আগের মতো, সবে আগের মতো। আমরা তো এর এর আগে আমরা দেখছি, এর আগে আমরা এই কথাগুলো বলি নাই, আর্কিস্পোরিয়াম স্তরটা কি আমরা আগেগুলো তো বলি নাই, এখানে বলছে। পার্থক্য এই, আগে সরাসরি কি করছে, ওই এমপিথিসিয়াম বলছে, এমপিথিসিয়াম যে বিভাজন হবে, বিভাজনের মধ্যে দুইটা লেয়ার হবে। যে বাইরের লেয়ারটা জ্যাকেট লেয়ার তৈরি করবে, আর ভিতরের লেয়ারটা স্পোরোজেনাস টিস্যু তৈরি করবে। স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোর মাতৃকোষ হবে। আর স্পোর মাতৃকোষ এই যে স্পোরোজেনাস টিস্যুর সবাই স্পোর মাতৃকোষ না, কিছু স্পোর মাতৃকোষ, কিছু হলো বন্ধাকোষ তৈরি করবে। আগে ছিল এটা, আগেরটা এটা হুবহু সেম। মানে আগে কিছু কথা বলে নাই, এখানে কিছু কথা কি বলতেছে আর কি। স্ক্রিপ্ট, ওখানে কিছু স্ক্রিপ্ট করছে, এখানে বলছে। এখানে যে স্টুডেন্ট টিস্যুটা যে স্তর থেকে তৈরি হয় ওটা আর্কিস্পোরিয়াম স্তর, এই আর তো কিছু না। আর এখানে দেখো এই যে ইলেক্টর বা সিরিয়াল ইলেক্টর সৃষ্টি করে না, তার মানে এখানে দেখো কিছু জায়গায় তৈরি হয়, কিছু জায়গায় তৈরি হয় না। এগুলো কিন্তু ভেজাল বাজবে, ওই জন্য ওই যে এট এ গ্লান্সের মধ্যে এই জিনিসগুলো কি আনতে হবে, যে এখানে ইলেক্টর বা সিরিয়াল ইলেক্টর সৃষ্টি করে না। তাহলে স্পোরেনাস টিস্যু হইলো, সেখান থেকে স্পোর মাতৃকোষ হইলো। স্পোর মাতৃকোষে কি হবে, হ্যাঁ কোন কোষ বিভাজনের মাধ্যমে, মিউসিসের মাধ্যমে স্পোর উৎপন্ন হবে। তাহলে কয়টা, একটা মাতৃকোষ থেকে কয়টা স্পোর উৎপন্ন হবে, একটা ইয়ে থেকে কয়টা উৎপন্ন হয়, মিউসিস মাইটোসিস ইন্টার তো পড়ালেখা করো নাই, চারটা, কয়টা, হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড। মিউসিস মানে মিউসিসের কাজই তো হইলো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে দেওয়া। মাইটোসিসে একটা থেকে দুইটা, মিউসিসে একটা থেকে চারটা। আচ্ছা, তাহলে এই যে হ্যাপ্লয়েড স্পোর হইলো, এখন এই স্পোর গুলা যে থলির মধ্যে অবস্থান করবে ওইটাকে বলা কি স্পোর স্যাক বা স্পোর থলি। ওই যে আমরা ছবি দেখাইছিলাম না ওখানে, স্পোর যে এই যে স্পোর, এই স্পোর গুলো হইলো, যেটা হলো এটাকে বলা স্পোর স্যাক, মানে বাংলা হলো থলি।
আচ্ছা এখন পর্যন্ত, আচ্ছা আমরা আরেকটু আরেকটু বাকি আছে। এখন শেষের দিকে এটা তো হলো তৈরি হয়েছে। এখন শেষের দিকে, বিকাশের শেষের দিকে কি হয় তোমার, অ্যানুলাসটা এখানে ভালোভাবে বলে নাই, অ্যানুলাসটা এখানে বলছে ভালোভাবে। আচ্ছা এ পর্যন্ত বলার পর আমরা একটু এখান থেকে পড়ি। পরিণত স্পোরোফাইট আমাদের তো স্পোরোফাইট তৈরি হয়ে গেছে না? এখন পরিণত, আমরা পরিণতটাতে কি আছে আমরা একটু দেখি। প্রথমত এটা গোলাকার, এখানে ফুট আর ক্যাপসুল নিয়ে গঠিত, সেটা কি আছে? সেটা ছিল না। তারপরে দেখো এদের সংযোগ স্থল বেশ সংকুচিত, এই যে দেখো এদের এদের সংযোগ স্থল, যে ফুট আর ক্যাপসুলের সংযোগ স্থল কি একটু সংকুচিত না? এই যে দেখো না, এই যে এদের সংযোগ স্থল কি সংকুচিত না? মানে ফুট আর কি ক্যাপসুলের সংযোগ স্থল সংকুচিত, খাটো। অনেকে এটাকে মনে করছে ইয়াকালা, মানে এই যে সংকুচিত সংকোচন হয়েছে যে খাসটাকে, অনেকে মনে করছে এটাকে সিটা মনে করে আর কি। যদি এটা সেটা না, কালসে বাদামি বন নেই, যাই দরকার নাই। এখন এই যে ক্যাপসুলের কেন্দ্রে সিলিন্ডারের নাই কি থাকে, কলুমেলা থাকে। এটা আমরা আগে ওখানে আমরা দেখছি না কলুমেলা কিভাবে উৎপন্ন হয়, কলুমেলা থাকে। এখন কলুমেলাকে ঘিরে কি থাকবে, স্পোরথলি থাকে না, ওই যে আমরা একটু আগে দেখলাম না? হ্যাঁ, তাহলে স্পোরথলি থাকে, স্পোরথলি থাকে। স্পোরথলির মধ্যে কে থাকবে, স্পোর থাকবে। এখন ক্যাপসুলে যে প্রাচীর, প্রাচীর কয় স্তর, 4 থেকে 6 স্তর কোষ দ্বারা গঠিত। এখানে কি থাকবে, স্টোমাটা থাকবো, ক্লোরোপ্লাস্ট থাকবো। এখন উপরের দিকে ক্যাপসুলের একদম উপরের দিকে একটা ঢাকনা থাকে, ঢাকনার নাম কি, অপারকুলাম। অপারকুলার নামটা পড়ছো না ওই যে হাইডাতে, ইন্টারে? তাহলে অপারকুলার নামক কি থাকবে, একদম ক্যাপসুলের উপরে একটা ঢাকনা থাকবো, অপারকুলার নামক এই ঢাকনা থাকবো। এখন এই যে ঢাকনাটি ক্যাপসুলের সাথে পাতলা যে কোষ দ্বারা আবদ্ধ থাকে ওটাকে কি বলা হয়, অ্যানুলাস। দেখো এই যে এখানে বলছে এই কথাটা। এখন এখানে তুমি দেখো ওই পড়াটা ওখান থেকে গেছে কি জন্য, এখানে দেখো অ্যানুলাসের কথা বলছো না? এই যে অ্যানুলাস দেখো বলছে কি, বিকাশের সে যে ক্যাপসুলের প্রাচীরের উপরের দিকে একটা বলাইকার বিদারণ, খাদাকার সৃষ্টি হয়। এই বিদারণ ঘাসটাকে এত কঠিন ভাবে দরকার ছিল, আমার কথা ডাকনার সাথে যে ক্যাপসুল আছে এটা সংযোগ যে কোষের মাধ্যমে হয়েছে সেটাই হচ্ছে কি তোমার অ্যানুলাস। এই যে তার মানে পরেরটাতে এই জিনিসটা সহজ না, তার পরেরটাতে এই জিনিসটা সহজ। তাহলে তুমি এখান থেকে জিনিসটা পড়ো। তারপর হইলো আর্কিগোনিয়াল শাখা। আর্কিগোনিয়াল যে শাখাটা সিটোপোডিয়ামের উপর স্ফীত অংশ এবং ক্যারেক্টার নিচের অংশ সম্মিলিতভাবে একটা থলির ন্যায় অংশ সৃষ্টি করে। মানে মোট কথা হচ্ছে এই যে, এই যে এটাকে আমরা বলি সিটোপোডিয়াম। এই দেখো এই যে পাতার, পাতার উপরের যে অংশটা ক্যাপসুলকে সংযোগ স্থাপন করছে, যে দেখো না, এই যে এটার মধ্যে দেখো পাতার উপরে যে ক্যাপসুল থাকে, এতক্ষণ তো আমরা বর্ণনা পড়ছি ক্যাপসুল, যেটার মাধ্যমে সংযোগ পথ, সেটাই হলো কি সিটোপোডিয়াম। সহজ কথা শেষ। এই যে এই কথাটাই তো এখানে বুঝাইছে যে বর্ধিত আর্কিগোনিয়াল শাখা বা সিটোপোডিয়ামের উপরের স্ফীত অংশ এবং ক্যালিপ্টার, ক্যালিপ্টার মানে কোনটা, ওই যে উপরের, ক্যালিপ্টার নিচের অংশ সম্মিলিতভাবে একটা থলের ন্যায় অংশ সৃষ্টি করে। এটা এর মধ্যে ক্যাপসুলের স্ফুত পাদদেশটি অবস্থান করে। মানে এই যে এটা দেখো, এই যে সিরোপোডিয়াম আর হলো ক্যালিপটা একটা থলির ন্যায় অংশ সৃষ্টি করছে না, থলির ন্যায় অংশ সৃষ্টি করছে। এই থলির ন্যায় অংশের মধ্যে কে অবস্থান করতেছে, ক্যাপসুল। এই যে সিরোপোডিয়াম, সিরোপোডিয়াম আর হলো ক্যালিপটা, এটা তো ক্যালিপটা না? এই যে আবরণটা কি, এই যে আবরণটা হচ্ছে তোমার ক্যালিপটা। এরা একটা থলের ন্যায় সৃষ্টি করছে না, এই থলের মধ্যে কে অবস্থান করতেছে, ক্যাপসুল অবস্থান করতেছে। এটা তো ক্যাপসুল, এটা কি পুরো, এটা হলো ক্যাপসুল। এই কথাই বলছে। হ্যাঁ, ভ্যাজিনুলা এই যে এখানে একটু আগে দেখালাম না, ওটা চালিয়ে চেক করতে পারো, সমস্যা নাই। এই যে তোমার এই যে ভ্যাজিনুলা যে থলের ন্যায় অংশ সৃষ্টি করে ওটাকে আমরা কি বলি, ভ্যাজিনুলা বলা হয়। থলের ন্যায় এটা 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 এটুকু বলে নাই, এটা এই যে পুরা থলির ন্যায় যে অংশটা, ফাঁকা গহ্বর ন্যায় অংশটা এখানে,
এই যে থলির ন্যায় যে অংশ পুরা, এটাকে বলছে কি ভেজি নোলা বলছে আর কি। যাই হোক, এত কিছু দরকার নাই। এখন দেখো, এই যে পড়াটা, এখন এটা তো অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, অনেকের কাছে সহজ মনে হইতে পারে। এখন এখানে আমরা স্তরবাটের বর্ণনাতে আমরা কি শিখছি? আমরা এখানে দেখলাম যে এখানে যে জাইগোটটা হচ্ছে প্রথম কোষ। এখন এই জাইগোটটা প্রথমে আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে কয়টা কোষ উৎপন্ন করে? দুইটা কোষ। এরপর আর রিপিট করব না, দুইটা কোষ। এখন বিভিন্ন পদ্ধতিতে এখান থেকে বিভাজনটা বিভিন্ন রকম, দুই রকম আমরা দেখছি। কোন জায়গায় এই উপরের কোষ আর নিচের কোষ ভিন্ন ভিন্ন ভাবে বিভাজন হয়। উপরের কোষটাতে কি করছে, বিভাজন হইয়া কি তৈরি করে? হ্যাঁ, বিভাজন হইয়া তোমার, হ্যাঁ, কোষ বিশিষ্ট ভ্রূণ। ভ্রূণ না, 6 থেকে 9টি ভ্রূণ না, ভ্রূণ তো একটাই। 6 থেকে 9টি কোষ বিশিষ্ট, মানে ওই ভ্রূণের মধ্যে 6 থেকে 9টা কোষ আছে। হ্যাঁ। আবার তখন নিচেটা কি হয়? অনিয়ম অনিয়মিত ভাবে বিভাজিত হয়ে থাকে, অনিয়মিত ভাবে বিভাজিত হইয়া কি তৈরি করে? ফুড। আর উপরেরটাই যে বিভাজন হয়ে কি তৈরি করবে? ক্যাপসিউল। এটা একটা কথা। আবার দেখা যায় যে কিছু প্রজাতিতে, কিছু প্রজাতিতে তোমার এই যে দুইটা একত্রে বিভাজন হয়। হ্যাঁ, এটাকে বলছে দ্বিকোষ বিশিষ্ট ভ্রূণ। এটাকে কি বলছে? দ্বিকোষ বিশিষ্ট ভ্রূণ। দুইটা কোষে একত্রে বিভাজিত হয়, বিভাজিত হয়ে সাধারণত কয় কোষ বিশিষ্ট ভ্রূণ তৈরি করে? 6 থেকে 12 কোষ বিশিষ্ট ভ্রূণ তৈরি করে। মানে এখানে কয়টা দিছে? 1 2 3 4 5 6 7টা দিছে আর কি। এখানে আরো বাড়াইছে, এখানে কি আরো কিছু বাড়ানো হয়েছে আর কি। তো বিশিষ্ট ভ্রূণ তৈরি করে। তাহলে যাই হোক, যে কয়টা দেখবেন মানে ওই লেভেলের মধ্যে থাকে হয়েছে 6 থেকে 12। এখন এই 6 থেকে 12-র মধ্যে উপরে যে ক্যাপসুল, ক্যাপসুল গঠন করবে কয়টা? 3 থেকে, উপরেরটা 3 থেকে 4টা উপরের অংশ গঠন করবে। বাকি যে যেগুলো আছে, এগুলো মিলে নিচের কি ফুট, ফুট গঠন করবে। এটা হলো ভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম এইটুকু। আর বাকি এখান থেকে যে কি তৈরি হবে, বাকি যা হইব সব জায়গায় একই রকম। এখন পরবর্তী বিকাশে আমরা দেখছি যে বিভাজনের মাধ্যমে যে ধরো আড়াআড়ি বা পেরিকিনিলার বিভাজন হয়। বিভাজনের মাধ্যমে দুইটা লেয়ারের কোষ তৈরি হয়। কয়টা লেয়ারে? দুইটা লেয়ারের কোষ তৈরি হয়। এর মধ্যে, এই দুইটা লেয়ারের মধ্যে যেটা বাইরে অবস্থান করে এদেরকে আমরা কি বলি? এমপিথেসিয়াম। আর যেটা ভিতরে অবস্থান করে এদেরকে আমরা কি বলি? এন্ডোথেসিয়াম আমরা বলি। এখন এই যে ভিতরে যে এন্ডোথেসিয়ামটা, তাহলে এই এন্ডোথেসিয়াম কি তৈরি করবে? আরে কোলুমেলা, সব জায়গায় তো ক্যাপসুল তো সব জায়গায় ক্যাপসুল গঠন করছে কে? এমপিথেসিয়াম। এন্ডোথেসিয়াম কি কোথাও ক্যাপসুল গঠন করছে? এখন পর্যন্ত কোথাও করে নাই। সবসময় তো এমপিথেসিয়াম। আগে হইলো কোলুমেলা, ওই যে বন্ধা কোষ, অনেকগুলা একগুচ্ছ বন্ধা কোষ, সেটা তৈরি করবে কি? এন্ডোথেসিয়াম। মানে কোষের লেয়ারের দুই লেয়ার যে কোষ তৈরি করবে, বাহিরটাকে বলে এমপি, ভিতরটাকে বলে এন্ডো। এই এন্ডোটাই কি তৈরি করবে? এই এন্ডোটাই কোলুমেলা গঠন করবে। বাইরেরটাকে বলা হয়, আমরা এখানে সরাসরি মেন ছবিতে চলে যায়, এই যে এটা কোলুমেলা গঠন করবে। তাহলে এখন বাকি আছে কে? এমপিথেসিয়াম। এখন এই এমপিথেসিয়ামে আবার আগের মতো করে কি সমকোণে বিভিন্ন রকম পেরিকিনিয়াল বিভাজন হবে। হয়ে এখানে যে কোয়াড্রেন্ট কোষ তৈরি করবে, অনেক কোষ তৈরি হবে। এদের মধ্যে তো দুটা লেয়ারে সজ্জিত থাকে, কেউ ভিতরের কেউ কি বাইরের। যারা বাইরের এরা কি তৈরি করবে? এরা তৈরি করবে জ্যাকেট লেয়ার। সব সব জায়গায়, মানে আমরা যে কটা প্রোভাইড করে আসছি সব জায়গায় বর্ণনা একই। এখন তুমি পড়ার সময় যদি এটুকু মনে না রাখো, তোমার কাছে ভেজাল বাঁচবেই। কারণ পড়ার সময় এগুলো ঠিক করে ইয়ে করতে হবে। তাহলে সব জায়গায় একই রকম, যে এমপিথিসিয়াম থেকে সবসময় এমপিথিসিয়ামের যে দুই লেয়ার কোষ সৃষ্টি হয়েছে, সেখান থেকে বাইরেটা অলওয়েজ জ্যাকেট লেয়ার। তারপর হলে ভিতরে যেটা, এটা কি তৈরি করছে? ওই যে স্পোরোজেনাস। কিন্তু এখানে স্পোরোজেনাস টিস্যুর আগে আরেকটা নাম বলছে কি? আর কি? হ্যাঁ, আর কি স্পোরেম, যে স্তরটার কথা এখানে বলছে, অন্যান্য জায়গায় এটা কি বলে নাই। আর কি স্পোরেমের কথা বলছে। এই আর কি স্পোরিয়াম থেকে কি তৈরি হবে? আর কি স্পোরিয়াম থেকে তোমার এর পরবর্তী গ্রাজুয়ালি স্পোরোজেনাস টিস্যু, এর পরিবর্তে স্পোরোজেনাস টিস্যু তৈরি হবে। তবে সেখানে অ্যানুলাস তৈরি হবে। কি তৈরি হবে? মানে এখান থেকে এটা সবকিছু হবে। এখান থেকে এই যে আর্কিস্পোরিয়াম স্তর আছে না, এখান থেকে কেউ স্পোর মাতৃকোষ হিসেবে কাজ করবে। মানে যে স্পোরেনাস টিস্যু হবে না, এই স্পোরেনাস টিস্যুর মধ্যে
কেউ কি করবে, মাতৃকোষ হিসাবে কি স্পোর মাতৃকোষ হিসাবে কাজ করবে। কেউ কেউ সেখানে ওই যে এখানে ওইটার কথা বলে নাই, পুষ্টিকোষ বলে নাই, কেউ পুষ্টিকোষ মানে নার্ভ সেল তৈরি করবে। তারপরে হচ্ছে কেউ এখানে ওই যে অ্যানুলাস তৈরি করবে। তো হ্যাঁ, কেউ আগে ঢাকনা তৈরি করবে, ওভারকুলাম, তারপরে ঢাকনা আর হইলো যে ক্যাপসুল, দুটার মধ্যে সংযোগ, যে এটাকে বলে কি অ্যানুলাস, অ্যানুলাস তৈরি হবে। এই তো তোমার তাহলে বনার বাইরে হইলো কি তাহলে এটা যে এই যে উপরে যে ক্যালিপ্টার আবরণ তৈরি হয়, আর যে সিটোপোডিয়াম, এই যে হ্যাঁ এই যে স্ফীত যে থলের অংশ, এখানে আমরা হ্যাঁ তাহলে এই যে থলিয়াকের অংশের মধ্যে কি অবস্থান করে, ক্যাপসুলটা অবস্থান করে, যেটাকে আমরা ভ্যাজিনুলা বলি। থলিয়াকে স্ফীত অংশটাকে আমরা কি বলি, ভ্যাজিনুলা বলি। তারপরে এখানে ওই যে এমপিথেসিয়াম, ওই যে এমপিথেসিয়ামের যে দুইটা লেয়ার, এমপিথেসিয়ামের থেকে যে দুইটা লেয়ার হয়ে কেউ জ্যাকেট লেয়ার, আর ভিতরে যে স্পোরোজেনাস মাতৃকোষ, স্পোরোজেনাস টিস্যু, সেখানে স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ থেকে কি উৎপন্ন হবে, স্পোর উৎপন্ন হবে। এই স্পোর গুলা কিসের মধ্যে থাকে, স্পোর স্যাক। স্পোর কিসে থাকে, স্পোর স্যাক। তাহলে এই যে এখান থেকে বোঝা যায় এই যে স্পোর স্যাক, এই স্পোর স্যাকটা কি কোলোমেলার উপরে নাকি নিচে, বা আবার উল্টো ভাবে যদি বলতে চাই যে স্পোর স্যাক কোলোমেলাকে ঢেকে রাখে, কোনো সমস্যা আছে জিনিস একটা, মানে তুমি যদি সিস্টেমটা বুঝো তাহলে এই পড়া এগুলো কঠিন না। তুমি এখন ধরো যদি রাইট টাইমে না পড়ো তখন তোমার কাছে জিনিসগুলো কঠিন মনে হইতে পারে, আর ঠিক মতো পড়লে এটা কঠিন মনে হবে না আশা করি আর কি। পারবা? আচ্ছা, 1 ঘন্টা হয় না, এটা বন্ধ হয় না নাকি? কেউ জয়েন না করলে সমস্যা হয় না? সাধারণত দেখলাম যে 40 45 45 মিনিটের পরে বন্ধ হয়ে যায়। আজকে যে এখনো চলতেছে। হ্যাঁ, না জয়েন তো আমি, না দরকার নাই থাক। না দেখি তো, এটা তো একটা এক্সপেরিমেন্ট চলুক, মানে কেউ জয়েন হইলে 45 মিনিট পরে আর কি অটো ক্লোজ করতে হয়। তো এখন তো কেউ জয়েন নাই, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে না, এটা চালু করতে 1 ঘন্টা হয়েছে। তো 1 ঘন্টায় দেখলাম তো এই যে রেকর্ডিংটা চলতেছে, এই যে লাল চিহ্ন রেকর্ডিং চলতেছে, রেকর্ডিং চলতেছে। তার মানে এক ভিডিওতে রেকর্ড হলে তো ভালোই। আচ্ছা যাই হোক, এটাকে আমার আর বলা লাগবে, ছবিটা কি আর দেখানো লাগবে? তার মানে বর্ণনা, এই যে এর মধ্যে বর্ণনাটা ওভাবে মিল করিয়া করবা। এখানে আমরা কিছু বর্ণনা স্কিপ করে কোন জায়গা থেকে বর্ণনাটা নিছি, এখান থেকে। আর তুমি তো দেখছোই, তুমি যখন যেটা বলবা দুইবার বলার দরকার নাই, একবারে বলে দিলা। মানে হ্যাঁ, তবে এগুলা পরে লিখলে ভালো, কারণ তুমি যে প্রথমে যদি বলো ভ্যাজিনুলা, অ্যানুলাস, তারপরে হইলো কোলুমেলা, তাহলে তুমি এটা কই থেকে উৎপন্ন হচ্ছে তুমি কি জানছো? না। তো তুমি স্টেপ বাই স্টেপ আসো, আসো তো সেটা বর্ণনা হয়ে যায়। তুমি যখন বলছো যে এখানে যে তোমার এন্ডোথেসিয়াম থেকে কি উৎপন্ন হয়, কোলুমেলা, কোলুমেলা উৎপন্ন হয়ে গেলো বন্ধ্যাকোষ, তুমি যেটা বলেই ফেলছো তাহলে হয়ে গেছে। কিন্তু তুমি যদি এখন তুমি স্টেপ বাই স্টেপ আসছো, কি থেকে আসছো সেটা বলছো, এখন তুমি যদি হঠাৎ ডাইরেক্ট বলো তাহলে তো এটা কই থেকে আসলো, আবার এটা বলার পরে আবার বলবা কি কিভাবে তৈরি হয় সেটা বলবা। তখন আমরা প্রসেস বাই প্রসেস যাই, গিয়ে এখানে গিয়ে কিছু কথা আমার মানে ভালো লেখে নাই বলে ওই লেখাটা আমরা কোথা থেকে নিলাম, পরের অংশ থেকে নিলাম, ঠিক আছে? তাহলে এই হইলো কথা, মানে তুমি পুরা লেখাটা থেকেই তুমি নোটটা তৈরি করবা, আর যে দাগানো লাইনগুলো আছে সেখান থেকে। কারণ আমরা তো ওখানে দেখছি, যেমন এই যে এখানে একটা কথা, যে এখানে বলছে সিটা অনুপস্থিত, কেন আমরা কি ওখানে সিটা কি গঠন হয়েছে? আমরা দেখছি তো গঠন হয়েছে ফুট আর ক্যাপসিউল, সেটা তো হয় নাই। তার মানে এই পুরা জিনিসটা দাগানো লাইনগুলো পড়লে তুমি জিনিসটা বুঝবা, বুঝে তারপর নিজের মতো করে কি কয়েকটা স্টেপে লিখবা। কয়েকটা স্টেপ বলতে কি, এখানে যাবে তুমি প্রথম স্টেপে লিখবা কি, প্রথমে স্টেপে লিখবা ওই যে দুইটা প্রজাতি, ভিন্ন প্রজাতিতে 2 রকম ভাবে হয়, ওইটা মিলে একটা স্টেপ। এরপরে ওইটুকু হওয়ার পর তারপরে পরবর্তী বিকাশ একই রকম, যে এমপিটিসিয়াম এন্ডোথেসিয়াম, এমপিটিসিয়াম এন্ডোথেসিয়াম দিয়ে কি হয় এটা বলার পরে লাস্টে, লাস্ট আরেকটা প্যারাতে তখন যে এক্সট্রা যে কথাগুলো ওগুলো বলো, ওইটুকু বলার পরে তারপর এখানে এক্সট্রা কথা তেমন কিছু নাই, কারণ তুমি তো এমনি এমনি দেখছো। তো ওই টিস্যু গুলা থেকে আর্কিস্পোরিয়াম, সেখান থেকেই তো আর্কিস্পোরিয়াম থেকে স্পোরেনাস টিস্যু হয়, সেখান থেকেই তো তোমার হয়েছে অ্যানুলাস হয়েছে, প্রথম অপারকুলাম হয়েছে, অ্যানুলাস, তারপর সেখান থেকে স্পোর মাতৃকোষ থেকে স্পোর, স্পোর গুলো স্পোর স্যাকের মধ্যে থাকে, এটা সব তো সেখান থেকেই। আর স্পোর স্যাকটা যে কোলোমেলার
কলমেলার উপরে, এটা তো ওখান থেকে দেখা যায় না। তো তুমি নিজে এভাবে জিনিসটা নিজে নোট করে ফেলবা, নোট করলে তখন তোমার জিনিসটা সুন্দর হইব। আর নোট করার সময় একটু স্টেপ বাই স্টেপ করবা। ধরো একটা জিনিস সম্পর্কে লিখছো, প্যারাগ্রাফ লিখবা, আবার একটু গ্যাপ দিয়ে কি আর একটু লিখবা। তুমি টানা পুরা পড়াটা যদি এক সিরিয়ালে লেখো, তখন কোন জায়গায় শুরু কোন জায়গায় বেশি মনে হবে, মানে কঠিন মনে হবে। আর তুমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে লিখলে তোমার কাছে পড়াগুলা কি হবে, সহজ মনে হবে। ঠিক আছে। এই ছবি এখানে, আচ্ছা ছবি নিয়ে তো বলি নাই। এখানে তো ধরো এটুক দিয়ে তো সমস্যা নাই, মানে তোমার যে কয়টা ইচ্ছা, মানে 12টার উপরে যেন না যায়। এখানে 6টা, তারপর হলে এখানে আরো কয়েকটা দিয়ে দিলা, দিয়া এখানে সবগুলো দরকার নাই, এতগুলো দরকার নাই। এ- এটার পরে ডাইরেক্ট এটা দাও, হইতেছে। তারপর ডাইরেক্ট কি এই যে জ্যাকেট তৈরি তার এটা প্রস্তুত সেট, এটা দরকার নাই। এ- এটার পরে, এটার পরে সরাসরি চয়ের পরে সরাসরি এটা দিয়ে দাও। হ্যাঁ, ওগুলো বাদ। ছয়ের ছয়ের পর সরাসরি কি দিলা, এটা দরকার নেই, এটা দরকার নাই। কারণ আমার এই যে জ্যাকেট লেয়ার কলমেল আমার সব ওখানে আছে, ঠিক আছে। তাহলে তাহলে কারণ হলো কি, এটা পড়লে এটা পড়লে বর্ণনাটা আমার জন্য সহজ, এটা পড়লে বর্ণনাটা আমার জন্য কি সহজ হয়ে যায়। এটা তো আমার দিতে হবেই। আর এমনি তোমার স্টোর বাইরের ছবি আঁকতে বললেও তো এটা লাগবে, ঠিক না? এই জন্য আমার এই জিনিসটা একদম সহজ। তার উপরে কি আছে, এই জিনিসগুলো মাথায় থাকলে আর আশা করি সমস্যা হবে না। এখন দেখো, আমরা আরেকটা জিনিস দেখি, স্পেক নামের স্পোর বিসরণ, মানে স্পোরটা কিভাবে বাইর হয়। এই বাইর হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা কি বলে, এয়ার গান, মানে বন্দুকের মতো বের হয় আর কি। And কি কি জন্য বন্দুকের মতো বের হয়, এটা আমরা একবার রিডিং পড়লে পারবা। এগুলো হলে শুধু একটু বুঝে পড়ার জিনিস, আর কিছুই না। দেখো, এই যে স্পেক নামের ক্যাপসুলের এই যে থেকে যে ভিতর থেকে যে স্পোর স্যাকের মধ্যে যে স্পোর, এই স্পোর গুলো যে বের হয়, এটা একটা কোন প্রক্রিয়ার মাধ্যমে বের হয়, যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বের হয়। এখন যখন ক্যাপসুলটা পরিপক্ক হয়, মানে যখন ম্যাচিউর হয়, মানে বুড়া হয়, তখন বিয়ের বয়স হয়। বিয়ের বয়স হলে তার কোলুমেলাটা ভেঙে যায়। কোলুমেলা তো মনে আছে, বন্ধা কোষ। কোলুমেলা কি বন্ধা কোষ, ওই যে এন্ডোথেসিয়াম থেকে উৎপন্ন হয়েছে। কোলুমেলার কোষগুলা কি হয়ে যায়, ভেঙে যায়। ফলে স্পোর স্যাকের নিচের দিকে বড় আকারের একটা কি, একটা গহ্বরের সৃষ্টি হয়। বড় আকারের একটা বায়ু গহ্বরের সৃষ্টি হয়। এ পর্যন্ত কি বুঝছো? বলছি এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। এখন যখন ক্যাপসুলটা ম্যাচিউর হয়, ম্যাচিউর মানে হইলো কোনটা, মানে তার মানে পরিণত হয় আর কি। and এদের পরিণত হওয়া বলতে কি বোঝায়, তার প্রজননের সময় তার স্পোর, মানে তার প্রজনন মানে কি কি, তার স্পোর নির্ধারণ করবে আর কি। মানে স্পোর তো আছেই, উৎপন্ন না। বলে যে তুমি যদি বলো তুমি পাইকা গেছো, তার মানে কি বুঝায়, তুমি জন্মগ্রহণ করছো, জন্মগ্রহণ না, তুমি বিয়া, মানে বিয়া 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 করছো সারাক্ষণ, তখন বলবো এটা। এ বেটা ম্যাচুরা বলতে কি বুঝায়, যে এই বেটা পাইকা গেছে, মানে কি বিয়া বিয়া করা, মানে কি স্পোরের চারিদিকে কি ছড়াই দিবে, বের করে দিবে। এটাই তো, তা এই কথাটা বলছে। তাহলে এখানে যখন পরিপক্ক হয়, পরিপক্ক হইলে তোমার কোলোমেলাটা কি হয়ে যাবে, অটো মানে ওই কোষগুলা যে বন্ধা কোষগুলো আছে, কোষগুলা ভেঙে যাবে। তো ভেঙে গেলে ফলে ওই যে বন্ধা কোষটা যে জায়গাটা আছে না, ওই জায়গাটায় একটা ফাঁকা বায়ু গহ্বর সৃষ্টি হবে। এখন আবার সূর্যের আলো পড়বে ওটার উপর, যখন সূর্যের আলো পড়বে, পরিপক্ক ক্যাপসুলের প্রাচীরও কি হয়ে যাবে, আস্তে ধীরে শুকিয়ে যাবে। ফলে আগে ছিল গোলাকার, এখন হয়ে যাবে কি, শুকায় গেলে সিলিন্ড্রিকাল হয়ে যাবে। তোমাদের এখানে তো উদাহরণ দেওয়ার সুযোগ নাই, সবই তো সিলিন্ড্রিকাল। যদি এই সাইজের কেউ থাকতো, তাহলে তার উপর রোদ পড়লে তখন সে সিলিন্ড্রিকাল হয়ে যাইতো আর কি। ফলে তুমি যদি ছিল গোলাকার, এখন হয়ে গেছে কি সিলিন্ড্রিক সিলিন্ড্রিকাল চিকন, মানে সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে কি তার নিচের দিকে একটা চাপ পড়বে না, মানে এই সাইড যদি এই সাইড হয়ে যায়, তখন কি হয়ে যাবে, একটা চাপ পড়বে। ওই ক্যাপসুলের নিচের দিকে যে দেখো বায়ু সংকুচিত হয়, যখন চাপ পড়বে, তখন কি তার যে গহ্বরটা তৈরি হয়েছে কেলুমগুলা ভেঙে গিয়ে, এখন কি হবে, ওই গহ্বরের উপর একটা কি চাপ পড়া, ওটা কি সংকুচিত হওয়া। চাপ পড়া মানে কি সংকুচিত হবে, সংকুচিত হবে। এবং সংকুচিত হলে কি বায়ু চাপ বেড়ে যাবে। ফলে বায়ু চাপ যদি বেড়ে যায়, তার যে উপরে যে ঢাকনা আছে, ধরো তোমার মুখের মধ্যে কয়টা ভাত দিছে বা পানি, পানি দিচ্ছেন তোমার পেটে দৌড়ে কি করছে,
চাপ দিছে, কেউ যদি তোর 3-4 জন মিলে উঠে কি জোরে চাপ দিচ্ছে, তখন কি করবে, একসময় তোমার মুখ থেকে ফুস করে সব বেরিয়ে যাবে না? জিনিসটা হলো এটা। এটা তো সংকুচিত হইতেছে তার বডিটা, যখন সংকুচিত হইতেছে তখন কি তার যে ঢাকনা আর হলো ক্যাপসিউলের যে সংযোগ অ্যানুলাস, তখন আস্তে ধীরে ওইটা ইয়ে হয়ে যাবে না? ওই কথাটা বলছে যে অ্যানুলাসটা কি যাবে, ছিঁড়ে যাবে। অ্যানুলাস ছিঁড়ে গেলে তখন ঢাকনাটা কি খুলে যাবে, তখন ঢাকনাটা খুলে গেলে ভিতরে যে বায়ু আছে, মানে বায়ু আছে, তাহলে এই বায়ুটা কি সজোরে বের হয়ে যাবে না? বায়ু যদি সজোরে বের হয়, ওই বায়ুর উপরে কে ছিল, স্পোর্টস স্যাক ছিল না? ওই যে কুলুমেলা বায়ু, বায়ু কোন জায়গায়, কুলুমেলার জায়গায়, সেখানে বায়ু প্রকোষ্ঠ। তার মানে এটার উপরে স্পোর্টস স্যাকটা ছিল। তার মানে এখন যখন ওইটা ঢাকনা খুলে গেছে, এখন বায়ুগুলো যখন সজোরে বেরিয়ে যাবে, তার উপরে তো স্পোর্টটা ছিল, তখন স্পোর গুলো বায়ুর সাথে কি স্পিডের সাথে চারদিকে ছড়াই যাবে না? চারদিকে কি স্পোর্টস স্যাক কে সজোরে বাতাসে বন্দুকের দোয়ার নাকি নির্গত করে, ভাই 15 সেন্টিমিটার বা তারও বেশি দূরে গিয়া করতে পারে। তাহলে এটাকেই বলা হয় কি এয়ার গান। বুঝা গেছে? তাহলে আমরা এখানে কি বলছি দেখো, এখানের পরে এখানে, অথচ এই যে এখন কিন্তু এইভাবে বুঝাইছি, যদি আবার ঠিকই পরীক্ষাতে লিখতে যাই পারবা না। তোমরা তোমরা হলে এরকম ব্যাককল টাইপের পড়ানো হয়, অথচ এরপরে লিখতে পারো না, কারণ এটা না লিখতে পারার কি শুধু এটা না, যত কঠিন পড়া হোক সবগুলো তো সহজভাবে বোঝানো উপস্থাপন করা হয়, বলে দেওয়া হয়, এরপরে পারো না কি জন্য, কারণ বাসা গিয়ে আর পড়ো না। তাহলে আমরা এয়ার গানে আমরা কি বলছি, এয়ার গানে আমরা বলছি যে এখানে সর্বপ্রথম যে এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। তারপর এ যে যখন ম্যাচিউর হয়, পরিপক্ক হয়, তার কুলমেলাটা ভেঙে যায়। তো কুলমেলা ভেঙে গেলে কি হবে, ওখানে একটা ফাঁকা গহ্বর তৈরি হয় না, বায়ুপূর্ণ ফাঁকা একটা গহ্বর, বায়ুপূর্ণ গহ্বর সৃষ্টি হয়। আর যখন সূর্যের আলো ক্যাপসুলের উপর, সূর্যের আলো পড়ে, তখন এই প্রাচীরটাও কি আস্তে ধীরে শুকিয়ে যায়। ফলে প্রথমে ক্যাপসুলটা ছিল গোলাকার নাদুস নুদুস, পর হয়ে যায় কি সিলিন্ড্রিকাল। তো সিলিন্ড্রিকাল যখন হয়, তখন কি তার ওই যে গহ্বরের উপর এটা যখন সংকুচিত হয়ে যায়, একটা চাপ পড়ে। এটা যখন চাপ পড়ে, তখন তার যে ঢাকনা এবং এটাকে কি বলে, আহ ক্যাপসুল, ক্যাপসুল যে সংযোগ ছিল, মানে সূক্ষ্ম কোষ অ্যানুলাস, তখন অ্যানুলাসটা কি হয়ে যায়, ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে ঢাকনাটা খুলে যাবে না? ঢাকনা যখন খুলে যায়, তখন ভিতর থেকে বায়ুটা সজোরে বেরিয়ে যায়। বায়ু যখন সজোরে বেরিয়ে যায়, তখন বায়ুর উপরে তো স্পোর্টস স্যাকটা ছিল, স্পোর্টের থলিটা ছিল, তখন স্পোর গুলাও কি সজোরে বাইরে নির্গত হয় বন্দুকের মতো, তখন সব দিকে ছড়ায় পড়ে। এই পদ্ধতিটিকে বলা হয় কি এয়ার গান প্রক্রিয়া বলা হয়। তাহলে এই যে এখানে একটা ছবি দিছে, দেখো, এই যে এটাকে দিছে ডাকনা, এটাকে দিছে কি ডাকনা। এখন এই যে দেখো, প্রথমে দিছে কলুমেলা, এত কিছু এটা দরকার নাই, মাঝখানে একটা বাদ দাও, এটা দরকার নাই। এটার পরে কোনটা দিবা, এটার পরে এই যে এটা দিবা, এই যে বায়ুকুঠুরি, এই বায়ুকুঠুরিটা কি তো ধীরে ধীরে, এই যে মানে দেখো এই বায়ুকুঠুরি, মানে কি যে ওই যে প্রকোষ্ঠ কুলুমেলার জায়গাটা আর কি। বায়ুকুঠুরি বলতে কার জায়গা, কুলুমেলার জায়গা। এই দেখো ওর উপরে হলে কি স্পোর্টস স্যাক। এই যে দেখো সংকুচিত হওয়ার কারণ, এখানে স্পোর্টস স্যাকটা অনেক বড় বড় না, স্পোর্টস স্যাকটা বড় না, বড়। এখানে স্পোর্টস স্যাকটা কি ছোট। তখন এবারে যখন এই দেখো এখানে ঢাকনা আছে, এখানে যখন ঢাকনাটা সরে গেছে, তখন এখান থেকে কি এই যে স্পোর্টটা কি বাইরে বেরিয়ে গেছে। এই হলো বর্ণনা। এখানে একটা না দিলেও চলে, বা দিতে পারো, সমস্যা নেই। এখানে একটু বেশি আছে, এখানে কি কমে গেছে কারণ, তিনটে দিও, চারটে দিও। এটা জাস্ট স্টেপ বাই স্টেপ আর কি, স্টেপ বাই স্টেপ। কারণ এই যে এয়ার গান, এটা কয় নাম্বার প্রশ্ন, 2। এয়ার গান, এই যে স্পোর নির্গমনে এয়ার গান মেকানিজম। বাকি হইলে বাকি, অনেক না, এতগুলা কেমনে দেখছো, এতগুলা কই, গবিও আছেই তো একটা, গবিও আছে কয়টা, গবিও আছেই তো একটা, স্তর বাইরে তো পড়া হয়েছে। আর এগুলো কি গবিভাগের প্রশ্ন, আনছি গবিভাগের মধ্যে, তো এগুলো তো ঠিক আছে, গবিভাগের ছোট ছোট প্রশ্ন। এগুলা কি কোনো ইয়া, কুলমেলা তো একটু আগে পড়ছো। স্পেক, স্পেক নাম তো মানে তার বৈশিষ্ট্য গুলা, শুধু যদি কোনো জিনিসের নাম বলে, তার শুধু কি বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিলে হয়ে যায়। আর তো তেমন কি, হ্যাঁ যা কি পড়ছো সেটা পরে আমরা বিচার করবো, এখন আমরা আগে পড়ি।
পড়ার মাঝে মাঝে তো কথাবার্তা বলা হয়, তা আর কি। এদিকে সরো, এদিকে সরো তুমি। হ্যাঁ, এ টাউটার মোবাইলের দিকে দাও। মোবাইল পাশে, মোবাইল মোবাইল ব্যাগে ঢুকাও। হ্যাঁ, মোবাইল ব্যাগে ঢুকাও। পড়ালেখা মনোযোগ নেই, কিছু নেই তোমার, মোবাইল সামনে কেন? মোবাইল ঢুকাও। এরপর থেকে আমি পড়ার সময় কারো মোবাইল টেবিলে না দেখি। মোবাইলে মনে হয় যে এরা ব্যবসায়ী লোক, মানে ব্যবসায়ী ব্যবসায়ী লোক কলা, মানে তাহলে এত এত ব্যস্ত হয়নি। তো তাহলে মোবাইল সামনে রাখো কেন? 1 মিনিট সময় পেলে মোবাইল টিপি। এই যে গ 3, তিনি কি স্পেক নামের, স্প্যাগনো ব্রায়ের বৈশিষ্ট্য, স্প্যাগনো ব্রায়ের বৈশিষ্ট্য আর স্পেক নামের বৈশিষ্ট্য কি একই? কারণ স্প্যাগনো ব্রায়ের আন্ডারে তো স্পেক নাম, তাই না? তাহলে এটা আর হইলো ওই যে টিকার সো একই। তাহলে আমরা দেখি, এতক্ষণ তো আমরা স্পেক নাম পড়ছি না, এখন তোমার বৈশিষ্ট্য তোমাদের সহজ লাগবে, কারণ আমরা জিনিসগুলো পড়ে আসছি। যেটাই বলো একই, স্পেকনালিস বলো, স্পেকনো ব্রায় বলো, বা স্পেকনাম বলো, সব ভালো লাগাই তো এখন আর কেমন। এগুলো ক্যারেক্টার কি একই ক্যারেক্টার। এখন দেখো, এই যে যা যা পড়ছো, কিছু জিনিস আছে, যেমন এদের কি দেহে পত্রযুক্ত গ্যামেটোফোর, গ্যামেটোফাইট দেখছো না? গ্যামেটোফাইট বা গ্যামেটোফোর দেখছো না? এই যে আমরা ওর বডির গঠন পড়ছিলাম দুইটা অংশে, প্রোটোনেমা এবং কি গ্যামেটোফাইট বা গ্যামেটো ফোর। আর এদের দেহ, কাণ্ড শাখা পাতা কি বিভক্ত, এবং মূলের পরিবর্তে রাইজোয়েট থাকে। রাইজোয়েট আছে নাকি নাই? রাইজোয়েট আছে, তার মানে এখানে চাইলে তুমি দুইটা ক্যারেক্টার লিখতে পারো বা একটা ক্যারেক্টার লিখতে পারো। এরপর দেখো, এখানে আমরা পড়ার মধ্যে পড়ছি না, এর স্ফুর অঙ্কুরিত হয়ে কি গঠন করে? প্রোটোনেমা। তুমি তুমি এদের ন্যায় বলার দরকার নাই, তুমি তোমার ভাষায় লেখো যে স্ফুর অঙ্কুরিত হয়ে কি গঠন করে? প্রোটোনেমা গঠন করে। এদের মেন কথাগুলো লিখে রাখছি। আর প্রোটোনেমা তো আমরা জানি যে পত্রযুক্ত ছিল। আচ্ছা, আর দরকার নাই। আর এরপর তো আমরা ওইটাও দেখছি বর্ণনার মধ্যে, গ্যামেটোফাইট বা গ্যামেটোফোর যে সৃষ্টি হয়েছে কি থেকে? প্রোটোনেমা থেকে না? প্রোটোনেমার ওই যে লোভ, প্রোটোনেমার কি লোভ থেকে হয়েছে। তাহলে এটাও তো, এই কথাটাও আমরা পড়ে আসছি। এরপর দেখো, মধ্যশিরা যে নাই, এটা কি আমরা পাতার ইয়েতে পড়ছি? পড়ছি। 3 সারি কোষ, এটা পড়ি নেই ওখানে, যাই হোক, দিলে দিলে না দিলে না তোমার ইচ্ছা। তারপর পাতার গঠনে আমরা কয় রকম কোষ দেখছি? এক হলো ফটোসিনথেসিস, আর হলো কি ছায়ালিন সত্য কোষ। এগুলো আমরা দেখছিলাম। তো তুমি তো চাইলে এখন এখান থেকে তো বাড়াইতে পারো, ষষ্ঠ কোষের একটা কাজ বলে দিতে পারো। ফটোসিনথেসিস কোষে কি কাজ বলতে পারো, ফটোসিনথেসিস কোষে ক্লোরোপ্লাস্ট আছে, কি কি আছে না আছে এগুলো বলে দিতে পারো চাইলে এটা। এরপর দেখো, আমরা এরা কি সহবাসী বা ভিন্নবাসী, দুইটাই কি হইতে পারে। অ্যান্থেরিডিয়াম বিশেষ ধরনের খাটো অ্যান্থেরিডিয়াল শাখা, মানে স্বাভাবিক। অ্যান্থেরিডিয়াম তো অ্যান্থেরিডিয়াল শাখাতেই উৎপন্ন হবে নাকি আর্কিগোনিয়াল শাখাতে উৎপন্ন হবে? অ্যান্থেরিডিয়াম হলো মেল, অ্যান্থেরিডিয়াল শাখাও মেল, তো মেলের শাখা থেকে তো মেল উৎপন্ন হবে। তেমন কিছু ইয়া নাই, মানে এখানে অনেকগুলো, আমাদের তো এত লাগবে না, আমরা দেখতেছি যে আমাদের কোন কোন জিনিসগুলো আমরা জানছি। আর তার মানে এখানে আমরা কোনো ক্যারেক্টার, নতুন ক্যারেক্টার করতেছি না। তাহলে তুমি যা পড়ছো এইসব জিনিসগুলো যদি রিকল করো, তাহলে তোমার কাছে নতুন কিছু নাই। আচ্ছা, এদের মধ্যে আমাদের এটা যে পড়ছি, এখানে কি সিটা কি ছিল? কি ছিল? ফুড ক্যাপসুল, ফুড, ফুডটাই তো পদ, বাংলা ফুডের বাংলা কি পদ। তাহলে পদ মানে ফুড আর ক্যাপসুল ছিল, এখানে কোনো সিটা ছিল না। তারপরে এই স্পোরোফাইটের চারপাশে ওই যে গম্বুজ আকৃতি যে ক্যালিপটা আবরণ ছিল, ছিল না? না হলেও যে স্পোরোফাইটের ছবিটা দেখবা, যে ক্যালিপটা গম্বুজ আকৃতির আবরণ ছিল। আচ্ছা, এরপর দেখা স্পোরোফাইটের যে স্ফীত পদ, আর্কিগোনিয়াল শাখা থেকে সৃষ্ট পত্রহীন বৃন্তের ন্যায় একটা সিটোপোডিয়াম আমরা দেখছি না? এটা এটা যদি বেশি বড় হয় দরকার নাই, আমার তো এত ক্যারেক্টার লাগবে না, আমার ক্যারেক্টার লাগবে 5 6 7টা, ঠিক না? 5 6টা, আমার তো 5 6টার বেশি হয়ে যায় এমন। এটা যদি মনে না রাখতে পারো দরকার নাই। এরপরে দেখো, স্পোরোজেনাস টিস্যু এন্ডোথেসিয়াম থেকে সৃষ্টি হয় না ক্যাম্পেথেসিয়াম থেকে সৃষ্টি হয়? হ্যাঁ, এমপিথেসিয়াম, এন্ডোথেসিয়াম থেকে তো কোলুমেলা। তার মানে এই যে স্পোরোজেনাস টিস্যু এমপিথেসিয়ামের ভিতরে স্তর থেকে উৎপন্ন হয়। তার মানে দেখো, নতুন এখনো কিন্তু পড়তেছি না। ক্যাপসুলে ত্বকে স্টোমাটা থাকে, এটা আমরা ওখানে
এটা আমরা ইয়াতে ত্বকে থাকে, এটা আমরা ওইভাবে ছবির মধ্যে দেখা যায় নাই। হ্যাঁ, কিন্তু এই যে ডাকনাতে থাকে, অ্যানুলাতে থাকে, এটা তো আমরা দেখছি, তাই না? তার মানে ওই কথাগুলো লিখে দিলে হয়ে যায়। তারপরে এদের স্পোর নির্গমনের একটা প্রক্রিয়া, বিশেষ প্রক্রিয়া আছে, এয়ার গ্যান। এয়ার গ্যান প্রক্রিয়া আছে, এটা তো আমরা দেখি। তার মানে দেখো, আর এইবার ক্রোমোজোম সংখ্যা 9টা, কয়টা? হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা n = 9। তাহলে এখন দেখো, এখানে প্রায় 10-12টা মানে এখানে 14টা 15টা দিছে, আমরা 15টা মানে যে কয়টা ক্যারেক্টার, এখানে কোন ক্যারেক্টার নতুন পাইছি, আমরা নতুন দুই একটা বাদ দিয়ে দিই, দরকার নাই। যে আমরা এখানে পুরাতন ক্যারেক্টার ধরলে তো তখন যা পড়ছি 12-13টা তো এক নিয়ে লিখতে পারার কথা, তাই না? তার মানে এটাকে রিপিট করা লাগবে? এটা রিপিট করা লাগবে না, আগের পড়াগুলো পড়লে তুমি স্পেকট্রামটা লিখতে পারবা। স্পেকট্রামের গুরুত্ব, কয় নাম্বার প্রশ্ন? 5। 5, 5, 6, দুইটা। 5, 6। 5 হইলে স্পেকট্রামের পরিবেশীয় গুরুত্ব, 6 হইলো স্পেকট্রামের অর্থনৈতিক গুরুত্ব। পরিবেশীয়, এটা এটাই তো বাস্তুতন্ত্র পরিবেশীয় হয়ে যায়। আর হইলো অর্থনৈতিক। আর লাস্ট আরেকটা আছে কি, ওই একই, জৈবিক। মানে পরিবেশীয় আর জৈবিক অনেকটা কি একই কাছাকাছি। তবে এগুলা ওই টোটাল আমরা সবগুলা গুরুত্ব যদি পড়ি, দেখবো যে মোট কথা হইলো 4-5টা। ওটারে কি ভাইঙা চুরা ঘুরে বেড়া লিখছে। আমরা একটু দেখি যে এই বেটাগো কি। প্রথমে দেখো, এখান থেকেই যাই, জৈবিকে যাই, অর্থনৈতিকে পড়া যায়। বাস্তুতান্ত্রিক গুরুত্ব বা পরিবেশিক গুরুত্ব যেটাই হোক, এটা কি উদ্ভিদের ক্রমাগমনে ভূমিকা পালন করে। উদ্ভিদের কি ক্রমাগমনে, মানে কি ক্রমাগমনে ভূমিকা পালন করে, কথাটার মানে কি বুঝায়? এটা কি বুঝায়? উদ্ভিদের আগমন, ধরো এখানে কোনো, এখানে একটা ডোবা, ধরো এখানে কোনো উদ্ভিদ নাই। এখন এটা যদি হঠাৎ ভরাট হয়ে যায় ডোবাটা, তাহলে এখানে নতুন গাছ লাগাবো না? নতুন গাছ লাগাবো, তাহলে নতুন গাছ আসছে, এগুলো ক্রমাগমন। ধরো আমরা তো জানি, এই যে স্প্যাগনাম, এই যে দেখো দাগান লাইনগুলো দাগানো, লাইনগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে পারবা যে অগভীর জলাশয় বা জলাশয়ের কি, অগভীর মানে কি যে পানি টানি কম, এইরকম জলাশয়ের কিনারায় কি প্রচুর পরিমাণে জন্মে। পরিবেশের জন্মে এখন পুরো জলাশয়টাকে কি করে, ঢেকে ফেলে। ফলে এদের মৃতদেহ, মৃতদেহ এটা যখন মরে টরে যায়, তখন জলাশয়টা তো এমনি অগভীর, কারণ মরে গেলে ওই যখন জলাশয় থাকে তখন কি জলাশয় একসময় ভরাট হয়ে যায় না? ওই জলাশয়টা একসময় কি হয়ে যায়, অগভীর, এবং কালক্রমে কি হয়ে যায়, ভরাট হয়ে যায়। ভরাট হয়ে গেলে এরা তো মরে টরে গেছে, মরে গেলে এদেরকে আমরা কি বলি, এই যে মরা দেহটা এটা পড়ে পিট, পিট মানে মাটি, শক্ত কালো মাটি, পিটে পরিণত হয়। তাহলে নতুন কি বলে, মৃত্তিকা মানে মাটি হইলো না নতুন, তাহলে নতুন মাটি হইলো। এখন যদি নতুন নতুন যদি মাটি হয়, তাহলে এখানে কি হবে, এটা যখন শুষ্ক হয়ে যাবে পুরোপুরি, তখন এখানে অন্যান্য উদ্ভিদ জন্ম নেবে না? অন্যান্য উদ্ভিদ জন্মে। এটাই হইলো কি ক্রমাগমন, মানে আগে ছিল না। ধরো পানি থেকে, হ্যাঁ মানে ধরো যে উদ্ভিদটা স্থল হয় সেটা কি পানির মধ্যে হবে? হবে না। তবে ওটা যখন জলাশয় থাকার কারণে যে উদ্ভিদ যেতে পারে না, কিন্তু যখন ওটা ভরাট হয়ে গেছে, এখন অন্য একটা উদ্ভিদ সেখানে কি হচ্ছে, তাহলে এটা ক্রমাগমন হচ্ছে না, মানে সে আসছে। হ্যাঁ, এটা হলো ক্রমাগমন। তাহলে এই জিনিসটা মনে রাখবা, যে যেহেতু এরা গ্রো করে অগভীর জলাশয়, পুরো জলাশয়টা ঢেকে রাখে, এক সময় যখন মোটরে যায়, তাদের মরা দেহটা পচে টচে ওইটা একসময় অগভীর জলাশয়টা কি হয়ে যায়, ভরাট হয়ে যায়, শুকিয়ে যায়। পরে এক সময় পরে যে শুষ্ক হয়ে যায়, পরে এখানে কি আসে, অন্য অন্য কোনো উদ্ভিদ এসে এখানে উৎপন্ন হয়। এটাই ক্রমাগমন। তার মানে এটা একটা জৈবিক গুরুত্ব বা পরিবেশিক গুরুত্ব। বুঝা গেছে? এরপর দেখো, বনাঞ্চলের ক্ষতি সাধন করে। বনাঞ্চলের ক্ষতি সাধন করে কি, এই যে একটা করছে, এটা যেখানে হয় একদম মাটিটারে কি অনেক বিশাল এরিয়া তৈরি হয়, মাটিটারি সব সেয়ে ফেলে। অর্থাৎ এদের দেহ থেকে এরা যখন পরে, ওই যে পিট কয়লা, এরা যখন মরে পচে যায়, তখন এদের দেহে কিন্তু এসিড আছে, এসিড জাতীয় পদার্থ ক্ষরণ হয়। এসিড জাতীয় পদার্থ ক্ষরণ হয়, এবং এরা কিন্তু প্রচুর পানি শোষণ করতে পারে। এরা কি করতে পারে, প্রচুর পানি শোষণ করতে পারে। তাহলে এদের দেহ থেকে এক হলে এসিড, আবার দেহ কি আছে প্রচুর পানি সঞ্চয়ের ফলে
তাহলে মাটি বনাঞ্চলের পরিবেশের পরিবর্তন ঘটে। মানে ধরো এটা যে জায়গায় আছে, আর ও যদি বেশি পানি শোষণ করে নেয়, তাহলে পাশে যে গাছপালা আছে ও তো পর্যাপ্ত পানি পাবে না, তাহলে গাছটা কি মরে যাবে। আর একটা হইতে পারে এ পচে গেছে, পচে যাওয়ার পর তার শরীরে যদি এসিড আছে, তার এই এসিডের কারণে মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেখানে যে অন্য যে উদ্ভিদটা আছে সেটাও কি মারা যাচ্ছে। এইভাবে এইভাবে তোমার জিনিসটা মনে রাখবো, বনাঞ্চলের ক্ষতি সাধন। হেডিংটা মনে রাখে, এরপর মেইন কথাগুলো মনে রাখবা। এরপরে একটা বলছে যে এর কোষ প্রাচীরে কি থাকে, কলের জাতীয় পদার্থ থাকে, যা ক্ষারকে গ্রহণ করে কিন্তু এসিডকে কি করে, পরিবেশকে তাহলে কি করে, অম্লতা মানে, মোট কথা হচ্ছে এই পরিবেশটাকে অম্লধর্মী করে ফেলে। অম্লধর্মী অ্যাসিডিক হলে তো সেই পরিবেশে ভালো সব গাছ কি গ্রো করতে পারবে না। আর নির্দেশক, স্প্রেনামকে পরিবেশের নির্দেশক হিসেবে ব্যবহার করা যায়। নির্দেশক মানে কি, এটা থাকলে কি হবে, পরিবেশের জন্য ভালো না খারাপ, খারাপে একটু বেশি, ভালো দুটো দিক আছে, তবে খারাপের দিকে একটু বেশি। আমরা আজকে গুরুত্বটা দেখাবো। জায়গা চেঞ্জ করে বসো, এক জায়গায় বসো। মানে ধরো প্রথমে 1 ঘন্টা, এরপর পরের ক্লাস থেকে প্রথম 1 ঘন্টা যেখানে বসবে, পরের 1 ঘন্টা জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় এসে বসতে হবে। তাহলে একবার যেখানেই লাগবো, আর ঘুমটুম থাকলেও আসবে না, বিমানি বিমানি ব্যাপার না। এটা হলো যারা ওইদিকে বসবে তাদের জন্য, যারা সামনে বসবে এদের আর চেঞ্জের দরকার নেই। আচ্ছা তাহলে পরিবেশের গুরুত্ব পারবা। এবার একটু অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখি। অর্থনীতি প্রথমে জ্বালানি হিসাবে, আমরা তো জানি এবার এটা পচে টচে গেলে এই যে এদেরকে আমরা বলি কি পিট কয়লা সৃষ্টি করে, এই জন্য এদেরকে কি বলা হয়, পিট মস। এটা কিন্তু ক বিভাগের প্রশ্ন, পিট মস কি। আবার ছোট ছোট করে ব্লক তৈরি করে, এটা ভালো একটা কি জ্বালানি, তাহলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটা একটা দেখবার। আসবাবপত্রের ফিলিং, চেয়ার সোফা বিছানার গদি তৈরির কাজও কি এই সোবরার বিকল্প। যেমন নারিকেলের উপরের অংশ সোবরা বলে না, যেমন নারিকেলের চোকলা বলি না, চোকলা, ওই চোকলার সোবরা, আঁশ যেটা। তাহলে এই চেয়ার সোফা বিছানার গদি এগুলো তৈরির কাজও কি, ওই সোফা, সোফার ভিতরে কি থাকে, এই যে ফোম, ফোম না দিয়ে তুমি পাতা পাতা ঢুকাইয়া দাও। হ্যাঁ, জাজিমও জাজিমও দেয়, জাজিমও দেয়, জাজিমও দেয়। আচ্ছা, ঠিক আছে। এই ফিলিং বুঝছো, মানে আসবাবপত্রের ভিতরে দিবে আর কি, তোমার ভিতরে অনেক সময় ওই যে এখনো তুলো তুলো ইউজ করে, বালিশের ভিতরে ধরো তুমি স্টোভ ঢুকাই দিলা তুলো না দিয়া, এইটাই। এটা হলো ওই যে আমি যে মাসে ঢাকায় ছিলাম না, ঢাকায় তো ওই তো অনেকদিন ছিলাম, টেম্পোরারি বালিশ কিনলাম, আর এই যে না বাসার বালিশ কত নরম ইয়া, বালিশ হইলো দেখলাম যে মানে 2 একদিন ইউজ করার পরে এত শক্ত হয়ে যায়, মনে হয় পুরো একটা সৃষ্টি, শীত হয়ে যাচ্ছে না, আছে না, কাপড়ের টুকা টুকা আছে না, এগুলো ঢুকে যায় একেবারে। এই হলো। আচ্ছা এরপর দেখো চিকিৎসায়, এটা হলো কি অ্যান্টিসেপটিক, এটা কি অ্যান্টিসেপটিক, ওই জন্য শল্য চিকিৎসকরা কি তুলার বিকল্প হিসাবে এটা ব্যবহার করে। আচ্ছা, এই জন্য এই জন্য এই স্প্রে নামকে কি বলা হয়, কটন, মস, কটন, এটা তো মস। তারপর কটনও কি বলা, মস কটন বলা হয়। যেহেতু অ্যান্টিসেপটিক, এটা মলম তৈরিতেও কি ব্যবহৃত। অ্যান্টিসেপটিক মানে কি, ওই যে জীবাণু যেন অ্যাটাক না করে, ওই অ্যান্টিসেপটিক। শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে অ্যালকোহল রঞ্জক ট্যানিন হাবিজাবি এগুলো তৈরিতে কি ব্যবহৃত হয়। পশু পাখির খাদ্য হিসাবে কি, বিশেষ করে বলগা হরিণ, পাখি, এদের খাদ্য হিসেবে স্পেকনাম ব্যবহার করা হয়। মাটির সৃষ্টি, ভূমির ক্ষয়রোধ, মাটির সৃষ্টিতে একটাকে বলছি, আর ভূমির ক্ষয়রোধ, ভূমিতে যখন আগলে ধরে রাখে তখন ক্ষয়রোধ কম হবে। কৃষিতে ব্যবহার, কৃষিতে ব্যবহার করা হয় কারণ পানি ধারণ করে রাখে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে পানি টানি ধরে রাখে, ফলে বীজতলা ঢেকে রাখে, ঢেকে রাখলে আমরা জানি যে এটা থেকে তাহলে কি হইব, এই যে যেহেতু পানি ধরে রাখছে, এই পানি থেকে বীজতলা পানি দিতে পারবে সে। হ্যাঁ, তাহলে এইসব কারণে তোমার এটা তো চলে আসবে, আসবে আসবে না, আসবে না, তারপরে একটু পুরো রাখো হেডিং সহ, কারণ এটা কঠিন কিছু। প্যাকেজিং কাজে অনেক সময় বিভিন্ন জিনিসের প্যাকেট তৈরিতেও কি এটা ব্যবহৃত হয়। জৈবিক গুরুত্ব যায় তখন পড়ছি, তাই কি জৈবিক গুরুত্ব, ওই যে এসিড টেসিড, অম্লত্ব বেড়ে যায়, ছায়াযুক্ত স্থানে জলাবদ্ধতা সৃষ্টি করে, জলাশয় মানে যা বলছি, পাখি, অ্যান্টিসেপটিক যা বলছি, পানি ধারণ ক্ষমতা সব,
মানে এই যে জৈবিক আর হইলো এটা কি মানে এগুলা একই জিনিস, তবে জৈবিক বা পরিবেশের সময় পরিবেশ রিলেটেড এই কথাগুলো একটু বেশি বলবা। ঠিক আছে? তাহলে হ্যাঁ, তোমরা কি ক্লান্ত? কথা তো আমি বলি, তোমরা ক্লান্ত হও কি জন্য? ক্লান্ত কে? আপনি ক্লান্ত? এনার্জেটিক? তুমি না আইসা 2 মিনিট পরে দেখলাম টেবিলের উপর মাথা দিছো। এই তো, ওই যে, ও ও কিন্তু এনার্জেটিক আছে। হ্যাঁ, এমনি কতটুকু যাইতে পারো ওটাও দেখার বিষয়। একদিনে এক চ্যাপ্টার শেষ করতে চাই, তাও তো কতটুকু করা যায়। তোমাদের তো ধরো একদিনে যতটুকু শেষ করা হয়, আর কিন্তু প্রতিটা পড়া তো বোঝানো হয়, বুঝায় একবার বোঝানো হয় না, বা কয়েকবার রিপিট রিপিট করা হয়, এরপরে যদি আয়ত্ত না আনতে পারো। এখন ধরো যদি ওই যে ক্লাসের মতো একদিনে ক্লাসে হয়তো বা কি করি, একটা করে প্রশ্ন পড়ায়, মানে একটা করে প্রশ্ন পড়ালে তোমার বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাইবা, মানে নাতি পুতির মুখ টুক দেখবা, কিন্তু কোর্স শেষ করতে পারবা না। হ্যাঁ, পরে ভুলে গেলে তুমি রাইট টাইমে পড়ো না। কারণ এই যে দাগানোর জিনিসটা যেভাবে আছে, আমি তো দাগায় রাখছি, আমি কথা বলতেছি, এটা পড়বা। আর আমি তো এই যে এখন তো ভিডিও ভিডিও দিতে দিব, তাহলে ভিডিওটা একটু শুনবা, ভিডিও শুনবা। আচ্ছা, আমাদের এটা কি আর কতটুকু আছে একটু দেখি তো। 24 34। শেষ তো মনে হয়। অবশ্যই এটা এক্সটেনশন আছে, কিছু জিনিস হলে এখানে নাই, ওই যে গাইড থেকে নিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও বেটা। আচ্ছা, এখানের এই যে এক্সটেনশন যে বাকি পার্টটা আছে না, এই বাকি পার্টটা, না, ওটা ইয়া কাজ করে না, রিং ভেঙে গেছে। ওই যে এই রিংটা আছে না, এই রিংটা ভেঙে গেছে। কাটছো? আচ্ছা, এখন দেখো, এই যে এখানে এখন আমাদের বাকি যে কিছু আরো কিছু প্রশ্ন বাকি আছে না, এই প্রশ্নগুলো হলো এখানে, এই প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা পড়ানো হয়ে গেছে বলতে গেলে অনেকটাই। কারণ লিবার ওয়ার্ড, হর্ন ওয়ার্ড, আমরা তো হর্ন ওয়ার্ড, লিবার ওয়ার্ড এগুলো পড়লামই। এটার পার্থক্য এখন হলো, তুমি যদি ভুলে যাও, তাহলে লিবার ওয়ার্ডের মধ্যে কারে পড়ছো একবার দেখো, দেখে ফেলো। হর্ন ওয়ার্ডের মধ্যে কি, আমরা হর্ন ওয়ার্ডের মধ্যে আমরা অ্যান্থোসেরাস পড়ছি না, এরকম। তাহলে এই লিবার ওয়ার্ড আর হর্ন ওয়ার্ডের মধ্যে পার্থক্য, এটা আমার দেখানোর কিছু না। তোমরা যেগুলো পড়ানো জিনিস একবার একটু দেখো, দেখলে না বুঝলে, যেমন আজকে যেমন কি করছি, গত ক্লাসের এক্সটেনশন দেখাইছিলাম, এটা হলো আজকের ক্লাসের এক্সটেনশন। আজকের ক্লাসের এক্সটেনশনটা আবার কি পরের ক্লাসে দেখাবো, তবে দিয়ে দিব যদি মানে প্রবলেম হয় আর কি, তখন একটু প্রবলেম না হলে আর দেখাবো। এই যেখানে একটা আছে হর্নওয়াট আর মস, একটু আগে আমরা মস পড়ছি না, আর হর্নওয়াট তো আমরা গত ক্লাসে পড়ছিলাম এন্ডোসেরাস। তাহলে তো তুমি এগুলা তো কোন জায়গায় কি আছে না আছে তুমি জানো না, এগুলা কি আমার পড়ানোর কিছু আছে? এই যে তুমি দেখছো না ক্যাপসুল কিরকম, এই যে একটু আগে দেখছো ক্যাপসুল গোলাকার ছিল না, গোলাকার ছিল, ওগুলা হলো সিলিন্ড্রিকাল। অপারকুলাম একটু আগে ছিল না, ছিল, এখানে কি নাই। তো এগুলা পড়ানো হয়েছে, তুমি একটু দেখবা। পেরিস্টমটা একটু, না, সাল দেখা না, আমাদের জিনিসগুলো জানতে হবে। পেরিস্টমটা, আদিজর সেল কি, এগুলো একবার এক নজর আমরা দেখাবো। কোলুমেলা কি, গ্রানাইট টিস্যু বৈশিষ্ট্য, এগুলা পরের ক্লাসে কি এগুলা দেখাবো। ঠিক আছে? আজকে তো একটা আনা গেছে যেহেতু, আজকে এতটুকুই থাকুক। এই হোয়াটসঅ্যাপে এই পিডিএফ গুলো দিয়ে দিব, তোমরা নিয়ে নিও। এখন একটু দেখি তোমাদের ইয়েটা হয়েছে কিনা, এই জন্য স্টপ কই। এন্ড